একটা মুসলিম যুবক তার কেরিয়ার বলতে আসলে কি বুঝায়? আসলে ক্যারিয়ার যে শব্দটা আমরা এখন কি বুঝি? ক্যারিয়ার একজনকে ডিফাইন করে, আইডেন্টিটি। আব্বা আমরা কবে সাকসেসফুল হব? তিনি জবাব দিয়েছিলেন যে যখন জান্নাতে প্রথম কদম দিব। এআই এর একটা বিশাল সেক্টর হলো ইমেজ জেনারেশন। এই পুরুষ মডেল এআই দিয়ে প্রম্পট দিয়ে লিখে জেনারেট করা কি হালাল না হারাম? আমি যদি ক্যারিয়ারের থেকে গ্যাপ নেই যে আমার কোরআন হিফজ করা দরকার। এটা কিন্তু ক্যারিয়ারের জন্য একটা নিজের পায়ে কুড়াল মারার মতো ব্যাপার। টাকা ইনকাম করা আবার আল্লাহর সন্তুষ্টিও সে চায়। এই দুটোর মধ্যে কিভাবে সে ব্যালেন্স করবে? ৳৫০,০০০ লোক দেখা যায় খায়া পরে ৳১০,০০০ সেভ করতে পারে। ৳২,০০,০০০ লোক দেখা যাবে মাস শেষে আবার লোন আছে। আমাকে দুনিয়াতে সবকিছু অ্যাচিভ করতে হবে, দুনিয়াতে সবকিছু পেতে হবে। কিন্তু যদি তারা আখিরাতে দেখে যে তার ছেলের এই আমলের কারণে সে অনেকগুলো রিওয়ার্ড পেয়ে গেছে এবং তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছিল। তাদেরকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে আসতে পারছে। তো এটাই তো আসলে আল্টিমেট সাকসেস। আসসালামু আলাইকুম। বাংলাদেশে বসবাসরত অধিকাংশ যুবকের মনে একটা প্রশ্ন থাকে। পড়ালেখা শেষ করার পর কি করব? দেখা যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে সঠিক কোনো গাইডলাইন পায় না। তো এই ব্যাপারে আজকে আমরা কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই, সিটিও, iVibe Labs। সালাম আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মুসলিম যুবকদের ক্যারিয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এ ব্যাপারে দেখা যায় আমাদের যুবক ভাইয়েরা আমাদের কাছে আসেন। আ অনেকগুলো প্রশ্ন থাকে তাদের। তাদেরকে এড্রেস করেই আমাদের আজকের আলোচনাটা হবে। তো আমরা আপনার সরাসরি আলোচনার দিকে চলে যাই আরকি। আমাদের আ ১ম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, একটা মুসলিম যুবক তার ক্যারিয়ার বলতে আসলে কি বুঝায় বা তার কি বুঝা উচিত ক্যারিয়ার মানে? বেশ ব্রড প্রশ্ন ১ম টাই। আ আমার কিছু আনকনভেনশনাল থট আছে এই ব্যাপারে। আচ্ছা। ক্যারিয়ার। আসলে ক্যারিয়ার যে শব্দটা আমরা এখন কারেন্টলি কি বুঝি? মানে ক্যারিয়ার একজনকে ডিফাইন করে, আইডেন্টিটি। তাই না? মানে উনি কি করে উনার ক্যারিয়ার কি? ক্যারিয়ারে কতটা সাকসেসফুল? এভাবে আমাদের এই মানে মডার্ন ডে ক্যারিয়ারের একটা ফ্রেম আছে যেভাবে এর বাইরে আমরা চিন্তা করি না। বাট একটা জিনিস বুঝতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি যদি দেই যে ক্যারিয়ার এই জিনিসটা মোটামুটি নতুন আসলে। নতুন অ্যাজ ইন লাস্ট ১৫০-২০০ বছরের একটা ফেনোমেনা। আচ্ছা। এর আগে ক্যারিয়ার ইটসেলফ ক্যারিয়ার ছিল বাট এখন যেভাবে আমরা বুঝি ক্যারিয়ার যেভাবে প্রচলিত। হ্যাঁ, হ্যাঁ, ক্যারিয়ার অ্যাজ অ্যান আইডেন্টিটি, প্রোগ্রেশন, ক্যারিয়ার বাড়তে এই হবে বা ২০-৩০ বছরের একটা ক্যারিয়ার, কর্পোরেট ক্যারিয়ার এগুলি এই জিনিসটা একটু নতুন। এর আগে এরকম ছিল না আসলে। এর আগে যা অর্থাৎ ছিল আমার যে একটা ক্যারিয়ার শুরু হবে। এটা একটা এন্ডিং পয়েন্ট হ্যাঁ, আছে। আমি এন্ডিং পয়েন্ট একসময় আছে, রিটায়ার করব। পিক পয়েন্ট আছে, পিক পয়েন্ট আছে। ক্যারিয়ার প্ল্যানিং জি, এবং মাঝখানে ক্যারিয়ার কি করলে ক্যারিয়ার নষ্ট করা যাবে না। জি। এই যে সব ক্যালকুলেশন, এই যে টোটাল একটা থট প্রসেস এটা রিলেটিভলি নতুন। বলা যায় যে শিল্প বিপ্লবের পর জি। এই জিনিসটা মেইনলি হয়েছে। এখনো মোর অর লেস এটা ওয়েস্টার্নাইজড কনসেপ্ট। কারণ ক্যারিয়ার যেভাবে ইস্টার্নরা বুঝে হয়তোবা জাপান, কোরিয়া, চীনের দিকে, ওয়েস্টের দিকে আরেকরকম। সো ক্যারিয়ার যা বললাম যে ক্যারিয়ার জিনিসটাই নতুন। আ আমি যদি আরেকটু এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল এখন ক্যারিয়ার মানুষ কিছুদূর পড়াশোনা করবে হয়তোবা ইন্টার পর্যন্ত পড়াশোনা করবে, তারপর অনার্স করবে, তারপর ভাববে কোথাও যে ঢুকি, হ্যাঁ, একটা জব করি, এই জব করি। তারপরে ক্যারিয়ার আ এক প্রমোশন হবে। হ্যাঁ, পেশাভেদে ক্যারিয়ার বা ডিফারেন্ট। ফর এক্সাম্পল আর্মিদের বেসিক ক্যারিয়ার হয়তো ২০ বছর বা ২৫ বছরের মতো। একজন ইকোনমিস্টের ক্যারিয়ার হতে পারে ৩০ থেকে ৪০ বছর। বাংলাদেশের কনটেক্সট এ যারা চাকরিতে ঢুকতেই ২৭-২৮ বছর হয়ে যায় অথবা ২৬, তাদের ক্যারিয়ার মোর অর লেস ৩০ বছর। সো এখানে অনেক কিছু ব্যাপার-স্যাপার আছে। ৩০ বছর হইলেও এখানে যেই আবার বলতেছি যে মানুষের থট প্রসেস টা আমাদের দেয়া হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি আ ক্যারিয়ার থেকে গ্যাপ নেই, ২ থেকে ৩ বছর গ্যাপ নিলাম যে আমার কোরআন হিফজ করা দরকার। এটা কিন্তু ক্যারিয়ারের জন্য একটা মানে বিশাল বড় বাধা। নিজের পায়ে কুড়াল মারার মতো ব্যাপার। এখনকার কনটেক্সট এ। সো যদি ২ বছর গ্যাপ দেই, যে নেক্সট এমপ্লয়ার আমাকে জিজ্ঞেস করবে আসলে আপনি তো ২ বছর আনএমপ্লয়েড ছিলেন। কি করলেন? আমি যতই বলি যে আমি একটা ব্রেক নিয়েছি আমার স্পিরিচুয়াল কিছু ইয়ের জন্য। আপব্রিঙ্গিং এর জন্য। হ্যাঁ, ইটস নট খুব একটা মানে ট্রাস্ট ইনার কনভিন্সিং অ্যান্সার না। তাহলে একজন মুসলিম যুবকের হ্যাঁ। তার ক্যারিয়ারটা কিভাবে দেখা উচিত? মানে সে ক্যারিয়ার বলতে কি বুঝবে? মুসলিম যুবকের ক্যারিয়ার বলতে যে এই যে একটা জিনিস বললাম, এইটা একটা প্রিটেক্সট। মানে এই কথায় বিশ্বাস করতে হবে এরকম না যে ক্যারিয়ার ডাজন্ট মিন এনিথিং। ক্যারিয়ার বলতে কিছু নাই। এর একটা এখন একটা বাস্তবতা। বাট জিনিসটা মনে করতে হবে যে ক্যারিয়ারের চেয়ে স্কিল, রেসপনসিবিলিটি, আমানত, বরকত এগুলি অনেক বেশি ইম্পোর্টেন্ট। এগুলি বোঝা। তাহলে হয় কি অনেকে আছে ক্যারিয়ার অ্যাসপিরেশন যেটা বলি, যেটা একটা জিনিস হইতে চায়। কেউ পিএইচডি করতে চায়। তার লাইফের মানে গোলই হলো একটা পিএইচডি হয়ে একটা ডক্টর লাগাবে। হ্যাঁ? যে করতে পারল না ফর এক্সাম্পল, যে ক্যারিয়ার ওখানে যেতে পারল না। সে কিন্তু খুব হাইলি ডিস্যাটিসফাইড হবে। মানে ডিপ্রেশনে মারাও যেতে পারে। বাট সে যদি তার নিজের পটেনশিয়াল এর আমানত
রিস্ক, তাকদির এই জিনিসগুলো ক্লিয়ার থাকে, সে সহজে মেনে নিবে আরকি। তো মুসলিম যুবকদের ক্যারিয়ারের জন্য আমার কাছে মনে হয় তার জন্য রেসপনসিবিলিটি, স্কিল এগুলি বেশি জরুরি। হ্যাঁ? সে আসলে কিসে স্কিলড, কিসে মাহির এবং সে রেসপন্সিবলি করতে পারে কিনা। অর্থাৎ সে মূলত একজন মুসলিম যুবকের আখিরাতটা তার চোখের সামনে থাকবে। হ্যাঁ, আখিরাতের সাথে ব্যালেন্স করে সে আসলে ক্যারিয়ারটাকে গুছাবে। হ্যাঁ। তাহলে আমরা একটা প্রশ্ন আসে যে দুনিয়াবি যে সফলতা, হুম। দুনিয়াবি যে ক্যারিয়ার এটার সাথে যে আখিরাতের যে সফলতা, এই দুটোর মধ্যে ব্যালেন্স কিভাবে করবে একটা যুবক? আসলে ব্যালেন্স কথাটাও বেশ ডিবেটেবল। যে আমরা যদি আসলে ব্যালেন্স করতে যাই 50% দুনিয়া 50% আখিরা এরকম তো হবে না আসলে। হ্যাঁ? জিনিসটা অনেকটা ব্যস্তানুপাতিক। দুনিয়া বেশি, আখিরাত কম। দুনিয়া কম, আখিরাত বেশি। তাই না? আমাদের ইসলামিক ট্র্যাডিশন এরকমই। তাও ব্যালেন্স তো করতে হবে আসলে। কারণ একটা মানে ওয়ার্ক লাইফ আছে, আমাদের নিজস্ব ফ্যামিলি লাইফ আছে, আখিরাত। বাট সবকিছুতে খেয়াল রাখতে হবে যে আমাদের দিনের ফাউন্ডেশন হচ্ছে বুখারীর ১ম হাদিস, "ইন্নামাল আমালু বিন্নিয়াত।" যে সব কর্মফল তার নিয়তের উপর নিয়তের নির্ভরশীল। উপর নির্ভরশীল। সো আমরা যেকোনো হালাল কাজ, হালাল অ্যাক্টিভিটি সেটা কিন্তু ইবাদতের মধ্যে চ্যানেল করে নিয়ে আসতে পারি। সো আমাদের যদি হয় নাম কি? এই ব্যালেন্সের কথা যেটা বললাম, দুনিয়াবি অনেক কাজ করেও সেটা কিন্তু আখিরাতের আ খাতায় জমা হতে খাতায় পারে। জমা করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি মসজিদে যখন নামাজ পড়তে যাই, নিয়ত যদি করি যে আমরা ইতিকাফের নিয়তে নামাজ পড়তে যাই। সেম জিনিস, সেম ফরজ নামাজ পড়তে মসজিদে গেলাম। কিন্তু যদি নিয়তটা শুধু আলাদা হয়, তাহলে একটা অ্যাডেড বেনিফিট আমরা বেনিফিট পাচ্ছি, আসবে। সওয়াব পাচ্ছি। হ্যাঁ। সিমিলারলি কেউ যদি ক্যারিয়ারে ড্রোন ইনফেক্ট এখনকার যদি হয় যে এখনকার যে যুদ্ধ চলতেছে যে ইরান, আমেরিকা যে ওয়ারফেয়ার টেকনোলজিতে একটু হইতে হবে, জি। উন্নত হইতে হবে। কেউ যদি আখিরাতের নিয়তে মানে উম্মাহকে সার্ভ করার নিয়তে ড্রোন টেকনোলজির উপর পড়াশোনা করে, তাহলে সেটা তার জন্য তাহলে কিন্তু আখিরাতের খাতায় জমা আখিরাতের হচ্ছে। খাতা হইল। হ্যাঁ? সো ব্যাপারটা এভাবে চ্যানেলিং করতে হবে। এই জিনিসটা খেয়াল এটা হচ্ছে রাখতে হবে। তাহলে দৃষ্টিভঙ্গির উপর যে কোনটা আসলে মোটামুটি, আখিরাতের জন্য বা কোনটা দুনিয়ার জন্য এরকম কোনো ডিফারেনশিয়েশন নাই। বরং আমার দুনিয়ার কাজটাও আখিরাতের জন্য হতে পারে। মোটামুটি হ্যাঁ। তো এখানে ব্যালেন্স বলতে ব্যালেন্স কোনো ইউনিভার্সাল কোনো রুলও নাই। আসলে আমি এটা বিশ্বাস এটা করি। হচ্ছে জি, হ্যাঁ। এভাবেই আসলে মুসলিমদের দেখা উচিত। আচ্ছা, এখানে আমরা একটা চ্যালেঞ্জ দেখি যে অনেক তরুণ তারা কাজ করতে গিয়ে অনেক সময় দিক হারিয়ে ফেলে। দেখা গেল সে কাজ শুরু করছে কিন্তু সে ক্যারিয়ারে বা তার দুনিয়াবী যে জীবন সেটাতে এতটাই এনগেজড হয়ে গেছে তার আখিরাতকে সে ভুলে গেছে। তো এ ব্যাপারে তার মূল করণীয় কি? মানে একটা মুসলিম পার্সপেক্টিভ থেকে, ইসলামিক পার্সপেক্টিভ থেকে? এখানে আসলে অনেকগুলা ব্যাপার জড়িত। একটা ব্যাপার যেটা আছে যে আমাদের সমাজে বা আমাদের মেন্টরশিপের যেই ইকোসিস্টেমটা, এটা আমার কাছে মনে হয় যথেষ্ট ত্রুটিপূর্ণ। যে ফর এক্সাম্পল কাউকে কেউ ইন্টার পাস করলে বলে, "তুমি কি হইতে চাও?" সো সে এটাই সে একটা কিছু হইতে চায়। কিছু একটা হইতেছে। সে পড়াশোনাও করল। দেখা গেল কদিন পরে, অনেকদিন পরে ডিসকভার করল যে তার কাছে এটা ভালো লাগতেছে না আসলে। তার যে ক্যাপাবিলিটি, অ্যাসপিরেশন এইটা আসলে আরেকজনকে ডিটেক্ট করে দিতে হবে। ইমাম ইবনুল জাওজি এই ব্যাপারটা নিয়ে একটা একটা বইতে লিখেছেন যে একটা ছেলের বাচ্চাকাল থেকেই তার যে ট্রেইট, লিডারশিপ ট্রেইট এটা কিন্তু বোঝা যায়। যেমন একটা যার মধ্যে লিডারশিপ আছে সে বলবে যে, "কে আমার টিমে কে আসবে?" হ্যাঁ? সে হলো লিডার লিডার। আর যে লিডার না ফলোয়ার সে বলবে, "আমি কার টিমে খেলবো?" তাই না? সো ছোটকাল থেকে তার কথাবার্তা, আচরণ অনুসারে তার তাকে সাইকোলজি, হ্যাঁ, তার মেন্টালিটি। সাইকোলজি এইগুলি অনুসারে তাকে আপব্রিঙিং দিতে হবে যাতে তার জন্য সঠিক ক্যারিয়ার কোনটা সে সেদিকে যেতে পারে। তুমি যা হইতে চাও ওই যে এটা একটা মোস্টলি একটা লাস্ট ড্যামেজ করছে আমাদের জাহিলিয়াতের সময়ে একটা ফিল্ম ছিল 'থ্রি ইডিয়টস' জি, জি। ফলো ইউর প্যাশন মানে হ্যাঁ, তুমি যা করতে চাও তা করো। এবং সেকুলার বা সেকুলার না সবাই আরকি জি। যারা ওই ফিল্মের কনসেপ্টটা হয়তোবা জানে খুবই মানে কমই ছোটবেলা থেকে আমাদের মনে একটা ধারণা যে হ্যাঁ। আমাকে কিছু একটা হইতে হবে, কোন একদিকে যেতে হবে, বা আমার যে প্যাশন সেটার পেছনে দৌড়াইতে হবে। সেটা করতে হবে। সেটা সেটা করতে হবে। আল্টিমেটলি যদি সেটা আমি করতে না পারি আমি সাকসেসফুল না। হ্যাঁ, সাকসেসফুল। তো এই কারণেই তরুণরা মূলত তার মূল ইয়া থেকে সরে যায়। কেউ ফর এক্সাম্পল হইতে চায়, মাউন্টেন ক্লাইম্বিং করতে চায়। জিনিসটা খুব অ্যাডভেঞ্চারাস খুব এক্সাইটিং মনে হয়, তাই না? কিন্তু ইসলামিক পার্সপেক্টিভ যদি দেখি যে মাউন্টেন ক্লাইম্বিং করতে গিয়ে কেউ হিমালয় ক্লাইম্বিং অথবা আরো যদি মাউন্ট কিলিমানজারো ক্লাইম্বিং করতে যায় তো মারাও যেতে পারে। মারা যেতে পারে এবং অবশ্যই। ফর নাথিং এই যে পারপাসটা, হ্যাঁ? পর্বত আরোহণ করা এটা কোনো পারপাস না আসলে। তার জন্য মারা গেল। কিন্তু তার মনে হচ্ছিল যে আসলে এইটা তার লাইফের একটা বিশাল বড় ব্যাপার। জি। সো এইজন্য বাচ্চাদের মনস্তত্ত্ব এবং বাচ্চারা যখন বড় হয়, কিশোর বা যুবক হয়, তাদের মনস্তত্ত্ব অনুসারে মেন্টরশিপ থাকা উচিত, কাউন্সেলিং থাকা উচিত যে তোমার জন্য এই ক্যারিয়ারে গেলে ভালো হবে। আর একেকজনের তো আসলে ধীশক্তিও ডিফারেন্ট। আমার এক ফ্রেন্ড ছিল। তার ছিল যে পিএইচডি করবেই। মালয়েশিয়া গিয়ে পিএইচডি করবে। অথচ সে যখন আন্ডারগ্রেড এ ছিল, সে ঠিকমতো পাসও করতে পারত না।
আচ্ছা, এখন যে পিএইচডি করবে, পিএইচডি নিডস আ লট অফ স্টাডি, তাই না? অবশ্যই। তার জন্য আসলে পিএইচডি কিন্তু না। কিন্তু সে অ্যাডামেন্ট। সে মালয়েশিয়ায় গিয়েছে, ২ টা মাস্টার্স করছে, পিএইচডি করার চেষ্টা করছে। এখন পর্যন্ত করতে পারে নাই। আমাদের বয়স এখন প্রায় ৪৫-৪৬ মানে এখনো সে পিএইচডি করার চেষ্টা করতেছে। চেষ্টা করতেছে। সো এই কাউকে এটা বলতে হবে, "দিস ইস নট ফর ইউ।" এক্সাক্টলি। হ্যাঁ? সেইজন্য আমার কাছে মনে হয় আমাদের সোসাইটিতে ক্যারিয়ার কাউন্সেলিং এবং মেন্টরশিপের একটা সিগনিফিক্যান্ট শিফট আনা দরকার। যে আচ্ছা, বাচ্চাকে বাচ্চার অনুসারে বাচ্চা কি হইতে চায় সেটা না। জি। বাচ্চার ক্যাপাবিলিটি, তার ফ্যামিলি সাপোর্ট এগুলি সব মিলে তাকে ডিরেকশন দেওয়া উচিত। তোমার এইটা হওয়া উচিত তোমার জন্য ভালো। আর কারো যদি প্যাশন থাকে সেটা ক্যারিয়ার কাছ থেকে বাদ রাখতে পারে। আচ্ছা, তাহলে প্যাশন আলাদা থাকবে, ক্যারিয়ার আলাদা থাকবে। অবশ্যই আলাদা থাকা উচিত। এবং তাহলে যে আমাদের এই যে কনভেনশনাল যে কথাটা যে হ্যাঁ, প্রসঙ্গক্রমে আসলো যে প্যাশন ফলো করো। যেমন ছোটবেলা থেকে একটা ছেলে সে হয়তো ডাক্তার হতে চায় বা ছোটবেলা থেকে একটা ছেলে সে বিভিন্ন কিছু তৈরি করে। সে তার কিছু ক্রিয়েটিভিটি আছে। সে দেখা গেল ইঞ্জিনিয়ার হইতে চায়। তো এটাও কি প্যাশন না? মানে এটা কি এই ধরনের ছেলেদের কি করা উচিত তাহলে? এইটা তার প্যাশন না। সে এই প্যাশনটা সে ক্লেইম করে তার প্যাশন। এর একটা আমি এই গল্পটা অন্য পডকাস্টে বলছি যে, আমরা স্কুল ফ্রেন্ডের ছোট ভাই আসছে বাসায়, যে আমাকে খুব ফলো করতো আরকি স্কুলে থাকতে। যে ভাই, আমি কিন্তু আর্টে খুব আমার ইন্টারেস্ট আছে। সো আমি ওকে একটা খাতা দিয়ে বলছি যে, আমার বাসা থেকে বাইরে যে রাস্তাটা আছে তুমি একটু আর্ট করে দেখাও তো। ও ওটা স্ট্রেইট ২ টা লাইন আঁকছে আরকি। বেড়া ২ টা লাইন। ২ টা লাইন। কিন্তু বাসা থেকে তো আসলে মানে অনেক চোখ দিয়ে কিছু আছে। দেখলে এভাবে দেখা উচিত। হ্যাঁ, রম্বাসের মতো হবে। তো ওকে তখন বুঝাইলাম। এই দেখো, তোমার আসলে আর্টে যে ভাবতেছো যে তোমার অনেক আছে, ইন্টারেস্ট, প্যাশন আছে। এটা আসলে তোমার কল্পনা। রিয়ালিস্টিক না। সো প্যাশন চেঞ্জ হয় কিন্তু। প্যাশন এক বয়সে একটা থাকতে পারে, পরে আরেকটা হতে পারে। তো প্যাশন ফলো করে যদি কেউ ক্যারিয়ার করে, এটা একটা আসলে ঠিক না আসলে। এই ২ টা আলাদা রাখা উচিত। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, বাট নট নেসেসারিলি যে ক্যারিয়ারটা প্যাশন হইতে হবে অথবা প্যাশনটা ক্যারিয়ার হইতে পারে। আচ্ছা ভাই, এই যে একটা কথা বললেন যে ক্লাইম্বিং মাউন্টস বা এই অ্যাডভেঞ্চারাস যেই স্টেপ গুলো এখন যুবকরা নিচ্ছে বা তাদের কাছে অনেক বেশি অ্যালুরিং যে যুবকরা। এটা নিয়ে একটু ইলাবোরেট করেন যে বললেন যে এটা আসলে আমাদের ইসলামিক্যালি দেখলে এটা খুব বেশি জরুরত না বা এটা আমাদের ভ্যালু এড করে না। হ্যাঁ, আম গুড কোয়েশ্চেন। এটা হলো আমাদের সবকিছু ইসলামিক যে চিন্তাভাবনা, এটা হলো পারপাস ওরিয়েন্টেড। জি। তাই না? কেউ ফর এক্সাম্পল ৩ টা বড়, বড় পর্বত আরোহণ করলো। হিমালয়, মাউন্ট কিলিমাঞ্জারো আর যতগুলা কঠিন আছে খুব হাইলি মানে ভার্টিক্যাল। কেউ ইভেন আমাদের বান্দরবনের মনে করেন কেওক্রাডাঙ্গা উঠছে। প্যারাডাইস আছে, হ্যাঁ। ওটা তো অতটা ক্লাইম্ব করতে হয় না, অল্প জি, আরকি। তা ধরলাম যে বড়গুলাই করছে, হ্যাঁ? আচ্ছা। সেটা যদি কেউ করে ফেলে বাই দি এজ অফ 30 সে ৩ টাই করে ফেলল। বিশাল একটা অ্যাচিভমেন্ট। সে আসলে লাইফের জন্য মানে তার উপকারে কি অ্যাচিভ করলো? একটা ফিলিং ছাড়া যে I have climbed all of this, হ্যাঁ? by the age 30, এটা ছাড়া না তার উম্মাহ, না সোসাইটি, না তার পার্সোনাল লাইফ বেনিফিট হইছে। একটা বেনিফিট হইতে পারে সে আবার যদি এই শেরপা হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। ট্রেনার হইতে পারে, সেটা একটা হইতে পারে। বাট আদার দ্যান দিস পারপাস পার্সপেক্টিভ থেকেই করলে সে আসলে কিছুই অ্যাচিভ করে নাই। জি। সো এইজন্য বললাম যে ইসলামিক পার্সপেক্টিভ থেকে এই টাইপের প্যাশন খুব একটা প্রোডাক্টিভ না আরকি। এখন এই যে আমরা প্যাশন নিয়ে কথা বললাম। একটা মুসলিম ছেলের তার গোল সে এটা কি আগে থেকে নির্ধারণ করে রাখবে কিনা? মানে তার কোনো লক্ষ্য থাকবে কিনা এবং এটা কোরআন হাদিস বা ইসলামিক্যালি এটা কিভাবে দেখা উচিত? একটা মুসলিম যুবকের গোল থাকবে কিনা? গোল অ্যাজ ইন ক্যারিয়ার টাইপের গোল? ক্যারিয়ার হ্যাঁ, গোল? হ্যাঁ, তার ক্যারিয়ারে কোনো গোল থাকবে কিনা? সে এত বছর বয়সে এটা অ্যাচিভ করতে চায় বা সে এই বয়সের মধ্যে এতটুকু কমপ্লিট করতে চায়। এরকম গোল থাকা উচিত কিনা? এটা ইয়েস অ্যান্ড নো। এটা হলো এই এগেইন আবার ওই যে ছেলে বা ব্যক্তি, ছেলে বা মেয়ে, এখন তো মেয়েদেরও ক্যারিয়ার আছে। মানে আগে ছিল না আরকি। আগে মুসলিমদের না, অন্যান্য ধর্মেও ছিল না। অন্যান্য ধর্মের মহিলাদের ছিল না। তো তার তার ছেলের ক্যাপাবিলিটি অথবা মেয়ের ক্যাপাবিলিটি অনুসারে এইটা ডিফাইন করতে হবে। কারণ হলো অনেক আছে যে আ সে আসলে ফর এক্সাম্পল সে এক নেতা হতে চায়। বাট ছোটকাল থেকে দেখা গেল খুবই শাই, ইন্ট্রোভার্ট। তার কিন্তু পার্সোনাল ট্রেট এর সাথে খুবই এটা তার গোল যে নেতা হব। কনফ্লিক্টিং, হ্যাঁ? জি। কিন্তু সে চায় নেতা হইতে। একটা গোল থাকলে মানুষের সুবিধা হয় তার জন্য কাজ করতে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ? দিস ইস গুড। সবকিছু একটা গোল থাকা উচিত। বাট ক্যারিয়ার ওরিয়েন্টেড গোল এটা থাকার একটা ব্যাড সাইড হইলো যখন গোলটা অ্যাচিভ হয় না, মানুষ ভাবে সে তার লাইফে বিফল এবং তখন আ হয় নাম কি? মানুষ ডিপ্রেসড হয় এবং এতে আত্মহত্যা করে। এরকম অনেক আছে কিন্তু। এই যে তার গোল যে পৌঁছাইতে পারল কিনা বা ক্যারিয়ারে আদৌ আছে কিনা, এটা একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া যেতে পারে। যেমন মানুষ যে কাজ করে তার 39% মানে যেই ক্যারিয়ার যায়, 39% সেটার ইচ্ছা ছিল আরকি। মানে অ্যাজ ইন যেইটা ইচ্ছা
39% পারে। তার মধ্যে 20% আসলে কাজে এনগেজ থাকে। মানে সে আসলে যেটা করতে যাচ্ছিল, তো সে আসলেই করে। এটা হলো আউট অফ 100 20% অথবা 21%। অনেক কম। মাংস ব্যাপারটা কিন্তু অনেক কম। হুম। সো এইটার মানে বদলে যা হওয়া উচিত যে আমাকে যেই কাজ দেওয়া হবে রেসপন্সিবলি করব। স্কিলফুল হব। রেসপন্সিবল কিন্তু অনেকে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে, আমার যদি কোনো একটা টার্গেট না থাকে তাহলে আমি যাবো কোন দিকে? এই যে টার্গেট সেট করা বা একটা লক্ষ্য নির্ধারণ বা আমরা যে ছোটবেলায় আসলে যেটা আপনি বললেন এটা তো আসলেই রিয়ালিটি যে অনেকে এইম ইন লাইফ লিখছে যে আমি একটা ভিলেজ ডক্টর হব, হ্যাঁ, গ্রামে গিয়ে মানুষের সেবা দিব। এর বোগাস কথা। দেখা গেল যে বেশিরভাগই মানুষই করতে পারে নাই। তো এরকম না যদি কেউ আসলেই চায় যে সে একটা লাইফের একটা পর্যায়ে আসলো, যে তার সামনে সে কোন দিকে যাবে সেটার জন্য সে একটা টার্গেট সেট করতে চায়। তাহলে সেটা সে কিভাবে করতে পারে বা সেটা করা উচিত কিনা? না সেটা করা উচিত। এই বললাম যে জিনিসটা সাবজেক্টিভ বেসড অন পারসন। সে শাখসের উপরে নির্ভরশীল। যে এর এর ক্যাপাবিলিটি কি? হ্যাঁ? যে ক্লাসে 1 থেকে 7 পর্যন্ত ৩ বার ফেইল করছে, হ্যাঁ? তার জন্য আসলে একটা এরকম টার্গেট সেট করে লাভ নাই। তাই না? আর এটা সত্যি অর্থাৎ তার কারো সাথে কনসাল্ট করা উচিত। আসলে কারো হাসিল করা উচিত। পরামর্শ নেওয়া উচিত। মেন্টরশিপ নেওয়া উচিত, কাউন্সেলিং মানে কাউন্সিলশিপ নেওয়া উচিত একজন প্র্যাকটিসিং মুসলিম সে একটা তার দিনের কিভাবে স্ট্রাকচার করতে পারে? তার প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াতে পারে? মুসলিমদের তো আমাদের একটা মানে হাইলি খুব ব্লেসিং যে একটা জিনিস যে আমাদের ৫ ওয়াক্ত সালাত আছে। মানে আমাদের একটা ক্লক সেট করা। এভরিথিং আমরা এগুলোর আশেপাশেই সেট করি। জি। যেমন আমরা বলি যে বাদ ফজর এটা করব, বাদ জোহর মিটিং করব, বাদ আসর এটা করব, বাদ ইশা এটা করব। তাই না? এটা আমাদের আমাদের একটা ট্রেন্ডিং। এখন যে আমরা যেটা বলি যে 9 to 5 এই ক্লক আবিষ্কার হয়েছে কবে? ৫০০ বছর আগে। তাই না? এর আগে ছিল? ক্লক ছিল না কিন্তু। টাইম ছিল। টাইম সবসময় ছিল। তখন মসজিদে মানুষ জামাত কিভাবে হইতো? অনেকগুলো মুসল্লি একসাথে আসতো, কোরাম কমপ্লিট। মনে হইতো বাহ! ঠিক আছে। আচ্ছা নামাজ পড়ব। এখন দেখা যায় যে এশার একটা নামাজ নির্দিষ্ট টাইম। ১৫টা মানে ১৫টাই। মানে ১ মিনিট এদিক ওদিক না। সো ক্লকটা আসলে কিন্তু টাইম না। জি। ক্লক ইস ডিফারেন্ট। সো টাইমিংটা মুসলিমদের তো আমাদের আসলে বায়োলজিক্যাল ক্লক যেমন হচ্ছে সূর্য ওঠা, হুম, সূর্য ডোবা এটার সাথে হ্যাঁ, রিলেটেড। দেখা গেল আমরা এটা থেকে অনেক সরে আসছি। ৯ টা ৫ টা একটা ফ্রেমিং করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ। সো মুসলিমদের জন্য প্রোডাক্টিভ হওয়া যদি আমরা এই সবাই ঠিকমতো সালাত পড়ে তাহলে প্রোডাক্টিভিটি আ এক্সারসাইজ করা সহজ। এমন না যে সালাত পড়লেই প্রোডাক্টিভ হয়ে যাবে। ফর এক্সাম্পল এই যে 7 হ্যাবিটস অফ হাইলি সাকসেসফুল মেন একটা বই আছে না? তো সেখানে এক জায়গায় আছে যে নতুন কেউ একটা যদি হ্যাবিট করতে চায়, আত্মস্থ করতে চায়, বেস্ট ওয়ে হলো হ্যাবিট স্ট্যাকিং। এর মানে হলো কোনো একটা হ্যাবিটের সাথে জুড়ে দেওয়া। মানে একটা হ্যাবিট অলরেডি আছে আমার। এক্সিস্টিং কোন হ্যাবিটের সাথে। হ্যাঁ, সেটার সাথে একটা জুড়ে দেওয়া। তো আমাদের যদি কেউ প্র্যাকটিসিং মুসলিম হয়, নামাজ পড়ে, তার হ্যাবিট হলো ৫ ওয়াক্ত নামাজ পড়া। তো কেউ যদি এর মধ্যে কোরআন তেলাওয়াত এড করতে চায়, তার জন্য খুব সহজ যে ফজরে যাওয়ার আগে অথবা আসার পরে কোরআন তেলাওয়াত করব। তো একটা একটা এক্সিস্টিং কিন্তু হবি আছে। হবি না মানে হ্যাবিট আছে, তার সাথে এড করে দেওয়া। সিমিলারলি তার কিন্তু দিনের আ ইগুলা টোটাল টাইমটা ভাগ করা। যে ফজর থেকে জোহর পর্যন্ত একটা টাইম, জি। জোহর থেকে আসর পর্যন্ত টাইম। তো আমাদের ট্র্যাডিশনে সাহাবীরা তো এই ঘুমকে, ফজরের পরে ঘুমকে খুবই খুবই অপছন্দ করতেন। অপছন্দ। ব্যাপারটা হারাম এরকম না। বাট উনারা মোটামুটি অপছন্দের খুবই এরকম। মাকরু টাইপের একটা মনে করতেন। এর কারণ হইল ফজরের পরে প্রোডাক্টিভিটি অনেক হাই থাকে জি। এবং কেউ যদি আসলে ঠিকঠাক মতো কাজ করে ১২ টার মধ্যে অনেক কাজ করে ফেলা সম্ভব। এরপরে কাজ করার দরকার হয় না আসলে। দরকার হয় না। হ্যাঁ, উনারা একটা মিড ডে ন্যাপ নিতেন যে কাইলুলা বলে যে, জি। তাই না? মিড ডে এটা এটা দিয়ে একটা স্মরণ পড়ল যে আমাদের একজন ডাক্তার ভাই আছেন আরকি। তো উনি আ যখন এই যে ফজরের পরে প্রোডাক্টিভিটি এটা সম্পর্কে একটু সচেতন হলেন, তখন উনি কি করলেন? উনার চেম্বারের টাইম ঠিক করে দিলেন ফজরের পরে। তো এখন একটা মানুষ প্রশ্ন করা শুরু করলো যে, "ফজরের পরে তোমার কাছে কোন পেশেন্ট আসবে?" দেখা গেল যে না, ফজরের পরে যখন উনি টাইম সিলেক্ট করে দিয়েছেন, ফজরের পর পেশেন্টও আসতেছে, স্টাফরাও আসতেছে এবং ১২ টার মধ্যে দেখা গেল ১১টা ১২ টার মধ্যে উনার মোটামুটি চেম্বার প্র্যাকটিস শেষ। এরপর উনি বাকি সময় দাওয়াতি কাজ করতেছে বা অন্য ভিন্ন কাজ করতেছে। এভাবে উনার দিনটাকে গুছাইছে আরকি। তো এটা একটা খুব ভালো সমাধান যে ফজরের পর থেকে নিয়ে কাজটা শুরু করা। নন মুসলিমরা এই নতুন একটা অ্যা এড নাম কি? মুভমেন্ট স্টার্ট করছে 5 AM ক্লাব। যে ৫ টার সময় উঠে কাজ শুরু করতে হবে। আমেরিকা বা ইউরোপে তো ওরা কিন্তু আসলে এই সকালে ৫ টার সময় উঠে কাজটা শুরু করে। স্টক মার্কেটে যখন শুরু হবে ফ্লোর ৭ টার সময়, তার আরো ১-১.৫ ঘন্টা গিয়ে ওরা উপস্থিত হয়। আর হ্যাঁ, ওরা কাজ শুরু করে ফজরের বাদ ফজরে। ওরা সব সুন্নত পাইছে, ঈমান পায় নাই আরকি। এক্সাক্টলি। আমরা উল্টা হয়ে গেল আরকি যে আমরা যেমন ওরা ডিনার ৭ টার মধ্যে শেষ করে ফেলে। শেষ করে ফেলে, হ্যাঁ। এরপর তারা ঘুমায় যায়। বেশিরভাগ অ্যাপারেন্ট মানে ডেইলি সুন্নাহগুলো ওরা পালন করে জি। এবং দে আর প্রোডাক্টিভ। আচ্ছা এই যে প্রোডাক্টিভিটির যে কথা যে আসলো, এখানে আমরা দেখি একটা জিনিস যে সোশ্যাল মিডিয়া আমাদের অনেক প্রোডাক্টিভিটি খেয়ে ফেলে অ্যাকচুয়ালি। দেখা গেল একজন মানে সেই যুবক বয়সী সে সারাদিন TikTok
বা Instagram বা Facebook এগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। তো এক্ষেত্রে সে কিভাবে এটা ব্যালেন্স করতে পারে বা এটা প্রোডাক্টিভিটি বা তার ক্যারিয়ারের জন্য কিভাবে ক্ষতিকর বা পজিটিভ কিভাবে হতে পারে? কোন দিকে দেখবেন? এটা তো মানে এই সোশ্যাল মিডিয়া এটা তো পজিটিভ বলার কিছু নাই আসলে, তাই না? এখন কিভাবে এখান থেকে বেঁচে থাকবে? মানুষের কাছে আসলে ইনাফ মিনিংফুল কাজ নাই এখন। মিনিংফুল কাজ মানে হলো কোনো একটা কাজ করলে যেটার পারপাস আছে। হ্যাঁ? আমি যখন গ্রামে যাই তখন দেখি যে আমাদের এখন গ্রামে চাষবাস করে না। সবাই পাশাপাশি ৩ টা ছেলে বসে আসছে, ৩ জনই মোবাইল দেখতেছে। হ্যাঁ, এভাবে ঘাড় গোজা এসে আবার ডক্টর জাফর ইকবাল নাম দিছে এটা ঘাড় গোজা জেনারেশন 3G। সবাই একই অবস্থা যে পাশাপাশি ৩ জন ছেলে বসে আসছে। মাঝখানে কোনো ইন্টারেকশন নাই। সবাই মোবাইল দেখতেছে। সো এদের কাছে ইনাফ মিনিংফুল কাজ নাই। তো এরা সব সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। এই যে মহামারী এখান থেকে বাঁচার আমার রাইট কোনো অ্যান্সার নাই। বাট কিভাবে এখান থেকে বেঁচে থাকতে পারে এটা হলো ইসলামিক অনুশাসনগুলো যদি আমরা সিরিয়াসলি নেই। কারণ সোশ্যাল মিডিয়াতে একটু কেউ যদি একটা তার ফর এক্সাম্পল কোনো একটা সোশ্যাল মিডিয়া সেটা হোক Twitter হোক, YouTube হোক অথবা আ Facebook হোক। সে যদি নতুন ইউজ করা শুরু করে যে আজকেই অ্যাকাউন্ট খুলল, তার ফিডটা কিন্তু খুব অশ্লীল ফিড হবে। ফ্যাক্ট জি। এটা। মানুষ যদি জানে না যেটা। মানে এভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা এটা মানে হ্যাঁ, প্রক্রিয়াটা কারণ হচ্ছে তার আইএসপিতে, তার লোকাল এরিয়াতে, তার সবাই এটাই জেলাতে, তার দেখতেছে। দেশে যে লেটেস্ট যা সার্চ করা হচ্ছে সেটাই যেগুলি দেখাচ্ছে হ্যাঁ, তাকে। সেগুলি দেখা যাচ্ছে। সে কিছুদিন পর ভালো কনটেন্ট অনেকদিন দেখার পর যদি এরকম হয় যে শুধু ভালো কনটেন্টই দেখে, এসব আবঝাব দেখে না। তখন Facebook আসলে তার ফিড একটা ক্লিন ফিড দিবে। তো কেউ যদি এন্ট্রি মারতে চায় Instagram, Facebook তার জন্য কিন্তু বিশাল ফিতনা একটা। সো এখানে আমরা কিভাবে করি যে আমাদের হালাল, হারাম, নাজায়েজ আ নজর হেফাজত এই অনুশাসনগুলো যদি আমরা মেনে চলি তাহলে মেনে চলি বা এর মধ্যে ফ্রেমওয়ার্ক আনতে হবে। এটা আসলে জিনিসটা এত সোজাও না। কারণ বোঝাবো না। ফোন তো আসলে পার্সোনাল জিনিস। আসলে একটা দেখা যায় যে যারা শুরু করতে চায় তারা আগে একটা টাইম সিলেক্ট করে ফেলুক হ্যাঁ, যে টাইমার দেওয়া, স্ক্রিন টাইমিং এগুলোর মাধ্যমে তার অ্যাক্টিভিটিটাকে কমিয়ে আনুক, প্রোডাক্টিভ কাজ করুক, হ্যাঁ, হ্যাঁ। বাইরে যাক, আউটিং করুক, বন্ধুদের সাথে কথা বলুক। এগুলো আসলে আস্তে, আস্তে এবং আমি বলব যে প্যারেন্টদের মোটামুটি জাসুসি করা মানে স্পাইং করা দরকার। কিশোর বয়স পর্যন্ত ছেলেদের। কারণ এখন তো অবাধ স্বাধীনতা দিয়ে দেয়। হ্যাঁ, এটা তাকে একটা স্মার্টফোন দিয়ে দিল। সে নিজে ঘরের রুমে দরজা আটকে কি করলো? এটা তো খুবই কেউ ডিফিকাল্ট। ফলো করতেছে না। সো আপনারা আপনাদের টেকনোলজি ইউজ করেন। যেমন রাউটার থেকে অনেক কিছু সাইট বাদ দেওয়া যায়। রাউটারে লগইন করা যায় কে কোন সাইটে ঢুকলো। হ্যাঁ, এ এ দেখা যায়। প্যারেন্টদের স্মার্ট হইতে হবে আসলে। কারণ বাই ডিফল্ট এখন হলো খারাপ চলে আসে। যেমন আমাদের বাবাদের আমলে বা তার আমলে এটা একটা আমেরিকান একটা হলিউড অ্যাক্টর বলছিল যে, উনারা যখন কিছু খারাপ কিছু দেখতে চাইতো অনেক মেহনত করতে হইতো আরকি। অনেক মেহনত করতে হ্যাঁ, হ্যাঁ, অনেক খারাপ কনটেন্ট পাওয়া টাফ ছিল। টাফ ছিল। এখন হইছে কি? এখন সবকিছু অটোমেটিক আসতেছে। কেউ যদি ভালো থাকতে চায়, সেটাই টাফ। হ্যাঁ, সেটা টাফ। সো আমাদের প্যারেন্টসদেরকে খুবই মানে এক্ষেত্রে খুব স্মার্ট হইতে হবে। যে টেকনোলজি ইউজ করে তাদেরকে যথাসম্ভব এখান থেকে দূরে রাখা যায়। এখন আমি নরমালি মানুষ বলে যে স্মার্টফোন দিবেন না। ইট ডাজন্ট ওয়ার্ক। একটা সময় এখন যে আছে যে সে কলেজের মধ্যে স্মার্টফোন দিতে হবে আপনাকে। আপনারা তাকে ট্র্যাক করবেন, সে কোথায় গেল, ফোন কমিউনিকেট করতে পারবেন। এটা কোনো সলিউশন না যে স্মার্টফোন দিবেন না। নিয়ে নিবেই সামহাউ। সো স্মার্টফোন দেওয়ার পরেও কিভাবে কন্ট্রোল করা যায় সেটা স্মার্টলি দেখতে হবে। যারা শিক্ষিত বাবা-মা আছেন কনসাল্ট করতে পারেন আইটি স্পেশালিস্টদের মাধ্যমে। এই যে আপনাদের বাসায় রাউটারে কিভাবে স্পাইং করা যায়। বা কারো হেল্প নিয়ে ওটা প্রোগ্রাম করে হ্যাঁ, রাখা। অবশ্যই। এটা খুবই জরুরি। হ্যাঁ। এবং অনেকগুলো ওপেন সোর্স প্রজেক্টও আছে যেগুলি ইনস্টল করলে মোটামুটি থাকা যায়। আচ্ছা, আমরা কথা বলতেছিলাম ভাই স্কিল ডেভেলপমেন্ট আপনি ক্যারিয়ার ক্ষেত্রে বলতেছিলেন। তাহলে বর্তমান যুগে একজন তরুণের তার কি স্কিল থাকা উচিত বলে আপনি মনে করেন? একেবারে একদম বেসিক তার মাস্ট হ্যাভ টু মানে তার থাকতেই হবে। এখন তো আমি যেহেতু আইটির লোক, আগে সবাইকে আইটিতে ইনভাইট করতাম। এখন এআই আসার পর অতটা ইনভাইট করি না। থিংস আর একটা বিকাম সময় দেখা গেছে মানুষ কম্পিউটার টাইপিংটাকে অনেক ইয়ে করত। দেখা গেল এখন এআই এর কারণে দেখা গেল অনেক বড়, বড় চাকরিও চলে গেছে। আমরা দেখছি বেশ হ্যাঁ, কিছু রিসেন্ট। এইটা মানে এই আগে যে জিনিসটা ছিল যে ডেভেলপমেন্ট কস্ট এটা একটা হাই ছিল। সো অনেকের কর্মসংস্থান হইতো। এই জিনিসটা এখন কমে গিয়ে একটা শিফট হয়ে গেছে আরকি। প্যারাডাইম শিফট। সো আইটিতে ইনভাইট করি না। সো স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আমার কাছে যেটা মনে হয়, কারো কমিউনিকেশন স্কিল অনেক ভালো থাকা উচিত। ফর এক্সাম্পল আমাদের পাশের দেশের লোকেরা, ইন্ডিয়া, এরা শুধু ইংলিশ ভালো পারার কারণেই দুবাইতে যেই জবগুলা বাংলাদেশী এরা ৳১২০০ পায়, ওরা পায় ৳১৮০০ ৳২,০০০ সেম জব, খালি একটু ইংলিশ পারে। শুধু একটা ল্যাঙ্গুয়েজ পারে। হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ পারে আর কিছু না। তো বাংলাদেশের ইয়েরা যদি করি যে মানে যুবকদের একটা ইংলিশ এখন একটা বাস্তবতা। এখন লিঙ্গা ফ্রাঙ্কা হলো ইংলিশ। হ্যাঁ? এটা ভালো জানতে হবে।
এ যদি আসলে প্রপারলি মানে এআই ইউজ করতে চায়, ChatGPT ইউজ করতে চায় বা এরকম যেকোনো কিছু করতে চায়, রিসার্চ করতে চায়, ইংলিশ জানতে হবে। অর্থাৎ যেকোনো ল্যাঙ্গুয়েজ শেখা। আসলে একজনের কাছে শুনছিলাম কারণ বিখ্যাত ব্যক্তির মনে পড়তেছে না। উনি বলছিলেন যে ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক বেশি বড় একটা স্কিল। যেকোনো ভাষা সেটা ফ্রেঞ্চ হতে পারে, আরবি সেটা আরবি হতে পারে। আরবি তো আমাদের মোটামুটি আরবি তো আমাদের শেখা উচিতই আসলে। অনেক ইংলিশ অনেক যেটা আলিম ওলামাদের উর্দু খরচ। মানে অনেক কিছু হলে আসলে ল্যাঙ্গুয়েজ থাকলে এটা অনেক বড় একটা বাধাকে ক্লিয়ার করে দেয়। হুম, হুম। সো কমিউনিকেশন স্কিল পাশাপাশি হার্ড স্কিলও সম্ভবত মানুষের এখন কিছু ডেভেলপ করা উচিত। যেহেতু এখন একটা সামনে প্যারাডাইম শিফট এর বিষয় আসতেছে। হাই এ ব্যাপারে স্কিল কিছু আসলে বলবেন কিনা? ব্রড আচ্ছা আমি এটা হলো আ যেই উসুলটা বলা যেতে পারে যে, যেই স্কিলগুলা মোটামুটি অনেকদিন লাস্ট করবে এবং অটোমেশন, এআই এগুলি দিয়ে রিপ্লেস হবে না। সেই টাইপের স্কিলে হাত দেওয়া উচিত। ফর এক্সাম্পল কেউ যদি অটোমোবাইল শিখে, গাড়ি হঠাৎ করে হাওয়া যাবে না। হ্যাঁ, মানুষ কিন্তু তো এখনো তো অটো ড্রাইভারও চলে আসতেছে। না ওইটা অতটা রিপ্লেস হবে না। খুব বেশি না। সে এখানে মানুষ লাগবেই। আচ্ছা। খাদ্য, বস্ত্র, বাসস্থান এসব এই ক্ষেত্রে। রিলেটেড বা শিক্ষা, এই রিলেটেড যে ফিল্ড গুলা, স্কিল গুলা আছে এগুলি হঠাৎ করে হাইপের বদলে বা কোনো একটা নতুন টেকনোলজির জন্য অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে না। এসব কিছু হার্ড স্কিল মনে হয় করতে পারে। আমি স্পেসিফিক ভাবে বললাম না আরকি। মানে উসুলটা এরকমই যে খুব তাড়াতাড়ি যাতে রিপ্লেস না করতে পারে। এখন যদি কেউ কাজে বরকত আনতে চায়, আমরা যে সবসময় বলি বরকত যে একজন যে হালাল উপার্জন করতেছে তার ইনকামের মধ্যে বরকত আছে, আবার আরেকজন হারাম উপার্জন করতেছে তার ইনকামের মধ্যে বরকত নাই। এই বরকত জিনিসটা কি এবং বরকত সে কিভাবে আনতে পারে? বরকত তো এটা আসলে আমাদের খাস আমাদের ইসলামিক ট্র্যাডিশনের খাস মোটামুটি। যে বাকি যে রিলিজন গুলা ওদের মধ্যে বরকতের ব্যাপারটা নাই। তো আমাদের বরকত যেভাবে কাজ করে সবাই জানে বাট আমি একটু তারপরে মেমোরি ব্রাশ করার জন্য বলতেছি যে কারো ইনকাম থাকতে পারে ৳৫০,০০০ কারো ইনকাম থাকতে পারে ৳২,০০,০০০ তো ৳৫০,০০০ লোক দেখা যায় খায়া পরে সব ভালোই করে চলে। লাস্টে ৳১০,০০০ সেভ করতে পারে। ৳২,০০,০০০ লোক এর চেয়ে বেটার লাইফস্টাইল লিড করেও দেখা যাবে মাস শেষে আবার লোন আছে। তো 2nd জনের বরকত নাই ইনকামে। হ্যাঁ? সো আমরা সবসময় দোয়া করি যে রিস্কে বরকত দেওয়া। সো বরকত কিভাবে আনতে পারে এটা আসলে পিওরলি তার হালাল রিজিকের উপর নির্ভরশীল। আল্লাহ অপবিত্র কিছু গ্রহণ করেন না। হ্যাঁ? এবং ইসলামে এই যে এই হাদিসের একটা নীতিমালা অবশ্যই মনে রাখতে হবে যে হালাল পরিষ্কার এবং হারাম পরিষ্কার এবং এর ২ মাঝে আছে যে সন্দেহজনক বিষয়। সন্দেহজনক বিষয় থেকে যে বেঁচে থাকলো তা সে তার দিনকে সেভ করল। সো এই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকতে হবে এবং অবশ্যই হালাল রিজিক আর্ন করতে হবে। এতেই বরকত। হ্যাঁ? এই বরকতটা অনেকে ভাবে যে বরকতটা ফিন্যান্সিয়াল হইতে পারে যে আমি এই যে একটু আগে বললাম যে ৳১০,০০০ সেভ করল। বাট এটা না হইতে পারে। বরকত হতে পারে যে স্পিরিচুয়ালি বা তার বা তার এমন হলো তার কোনো একটা ইভেন্ট হওয়ার কথা ছিল। দেখা গেল যে ৳২,০০,০০০ ইনকাম করতেছে। তার বাসায় হয়তো ২-৩ জন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে হঠাৎ। এক্সাক্টলি। হঠাৎ করে একটা বড় হ্যাঁ, খরচ চলে হ্যাঁ, আসছে। হ্যাঁ। আবার আল্লাহ তাআলা যে হালাল রিজিক কামাই করতেছে দেখা গেল তাকে এই ধরনের চ্যালেঞ্জ গুলা দেয় নাই। তাহলে তো হ্যাঁ, তার এটার মধ্যে এটাও এক ধরনের বারাকা। এক্সাক্টলি যে মানে তার লাইফ টাইমে মেজর কোনো বড় ক্যাটাস্ট্রফিক কোনো মানে মেডিকেল এমার্জেন্সি আসে নাই। এটাও একটা বরকত। হ্যাঁ? সো সব মিলে হইতে পারে আরকি। এখন হালাল হারাম সে যাচাই করবে কিভাবে? অবভিয়াসলি এটা উলামাদের সাথে কানেকশন রাখতে হবে। যেমন এখন অনেকগুলো চ্যালেঞ্জ হুম, হুম। যেমন বিটকয়েন বা অনেকগুলো হারাম কনটেন্ট দেখা গেল যে ইভেন কি কনটেন্ট ক্রিয়েশন এর অনেকগুলো হুম, বিষয় হুম। হারামের অ্যাসপেক্ট আছে। তো এটা সে আসলে কিভাবে যাচাই করা উচিত একটা মুসলিম মানে ইসলামিক পার্সপেক্টিভ থেকে? একটা সোজা অ্যান্সার হলো আলেমদের সাথে রাখতে হবে আরকি, জি, সংস্পর্শ রাখতে হবে। এই জিনিসটা আগে সহজ ছিল। মুসলিমদের এই সাবকন্টিনেন্টে যে, যে ট্র্যাডিশনটা ছিল যে খানকা ছিল বিভিন্ন জায়গায়। জি। মানুষ যাইতো স্পিরিচুয়াল ইয়ের জন্য। সেখানে শায়েখদের জিজ্ঞেস করতে পারত। এখনো করা যায় যেটা আসলে মসজিদ ভিত্তিক হয়ে গেছে, মাদ্রাসা ভিত্তিক হয়ে গেছে। বাট অ্যাক্সেস একটু কমে গেছে আরকি। সবাই জি। একটু বিজি বা একটু ডিসকমফোর্ট আছে আসলে কানেক্ট করতে পারে কিনা। আবার অনেকের অনেক ইলম নাই বা সে জানেও না আসলে কার হ্যাঁ, কাছে যাওয়া কার উচিত। কাছে যেতে হবে? বাট এটার কোনো অল্টারনেটিভ নাই। এই কিন্তু যেতে হবে হালাল কানেকশনটা হারামের বানাইতে হবে। কারণ হ্যাঁ, অনেক কিছু আছে যে অ্যাপারেন্টলি দেখলে মনে হয় যে জিনিসটা হালাল। বাট আলেম বলবে না এটা হারাম। ফর এক্সাম্পল এই যে আম টাকা দিয়ে করা। ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং আছে না? ফরেক্স ট্রেডিং কিন্তু নরমালি যে প্ল্যাটফর্ম গুলো আছে অনলাইনে, এগুলি কিন্তু টাকা দিলে একটা পয়েন্ট দেয়। পয়েন্ট দিয়ে ট্রেডিং হয়। পয়েন্ট আবার ভাঙানো যায়। এটা আমি যতদূর জানি এটা ইসলামে জায়েজ নাই। হ্যাঁ? তো এইভাবে পয়েন্ট করে আবার সেটাকে কনভার্ট করা। সো প্রত্যেকটা জিনিস আমরা যেমন আইটিতে কোনো একটা প্রজেক্ট এটা যেটা আসলে একজন আলেমকে বুঝাইতে হবে যে তার সে ক্যারিয়ার যেটা করতেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সে যখন পুরোটা ব্যাখ্যা করবে তখন বা নির্দিষ্ট স্কিল যে দেখা গেল যে ইসলামিক ফাইন্যান্স এর উপরে স্পেশালিস্ট, হুম। উনার কাছে এই জিনিসগুলা যাবে বা অন্য যেগুলা বুনিয়াদি জিনিসগুলা ওগুলো ওই বিষয়ে অভিজ্ঞ যিনি আছেন তার কাছে যাবে। এভাবেই করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। কারণ আলেমরা তো উসুল জানেন। উনারা উসুল জি, অনুসারে এটা মানে ব্যাখ্যা এনালাইজ করে দেখবেন। যেমন খুবই রিলেভেন্ট।
এখন ওই যে আমাদের আইটিতে এআই এর প্রচুর স্কিল আছে। এবং এআই এর একটা বিশাল সেক্টর হলো ইমেজ জেনারেশন। ইমেজ জেনারেশন। তো এআই দিয়ে মানুষের মতো ইমেজ জেনারেট করা। ফর এক্সাম্পল মডেলকে জেনারেট করে। মানে হালাল মডেল, এটা পুরুষ ফর এক্সাম্পল পাঞ্জাবি পরে আছে। এই পুরুষ মডেল এআই দিয়ে প্রম্পট দিয়ে লিখে জেনারেট করা কি হালাল না হারাম? এটা অনেকে কনফিউজড। বাট এটা যেতে হবে আলেমের কাছে। আলাদা। তার জন্য নির্ভরযোগ্য আলেমের কাছে। জি, জি। সো এটা নিয়েও আলেমদের মধ্যে হয়তো মতবাদ থাকতে পারে। থাকতে পারে, বাট স্টিল সে যাকে ফলো করে তার হ্যাঁ, কাছে। আমরা যে এটলিস্ট ফলো করলাম। আমাদের আইটি প্রজেক্টে যেমন ২-১ টা এরকম হয়। মানে কালে ভদ্রে হয় যে এটা করা উচিত হবে কিনা। ফর এক্সাম্পল আমরা একবার ইনকাম ট্যাক্স এর জন্য আ একটা অ্যাপ বানানোর জন্য একটা রিকোয়েশন দিয়েছিলাম। সো তখন আমরা আলেমদের জিজ্ঞেস করলাম যে এটা করা উচিত কিনা? তো এইজন্য এই প্রসেসটা যাতে থাকে, হ্যাঁ? আমাদের মধ্যে যে এইসব ব্যাপারে আলেমদের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে। বড় ভাইদের সাথে না। জি, জি, অবশ্যই। আচ্ছা, এখন আরেকটা বিষয় থাকে যে টাকা ইনকাম করা। হুম, যেমন আমরা তো মুসলিম যুবকদের চাই তারা আর্থিকভাবে স্বাবলম্বী হোক। হুম, হুম। তো এখন টাকা ইনকাম করা আবার আল্লাহর সন্তুষ্টিও সে চায়। এই দুটোর মধ্যে কিভাবে সে ব্যালেন্স করবে বা এটাকে একসাথে কিভাবে দেখবে? টাকা ইনকামটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটা কিভাবে করতে পারে সে? টাকা ইনকাম মানে বা টাকা ইনকামটা তো আসলে ইসলামিক প্রিন্সিপাল এর এগেইনস্ট এ না। না, এগেইনস্ট না, অবশ্যই না। জি, বাট টাকা ইনকাম কারো পারপাস হতে পারে না আসলে। জি। হ্যাঁ, কয়দিন আগে আমাদের এক মাস্টার্স থেকে এক বড় ভাই উনি বলতেছিল, "দিস ইস দ্য টাইম টু গেট রিচ।" এই যে এই এক ফ্রেমিংটা। এই ফ্রেমিংটা প্রবলেমেটিক। এখন উনি কাজ করতে পারে, রিচ হওয়ার মতো বিভিন্ন কাজ করতে পারে। টাকা আসলো নাই, ওটা তো আসবেই। হয়তোবা এমন সিরিয়াস কিছু কাজ করলেও এখানে টাকা-পয়সা আছে। হ্যাঁ? এমন অনেক ডিফাইন কাজ আছে যে অনেক কাজ করলেও টাকা নাই। এটা তো বুঝতে হবেই। বাট টাকা কোনো টার্গেট হইতে পারে না। সে যেমন আমরা সাহাবীদের জীবনে যদি হ্যাঁ, দেখি আমাদের অনেক মাল্টি মিলিয়নিয়ার মানে সম্পদের মালিক এরকম সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ উনারা ছিলেন। কিন্তু হুম, উনারা তো কখনো টাকার পেছনে আসলে ভাবে ছুটেন নাই। অ্যাজ ইউজুয়াল উনাদের কাজ করছেন, আল্লাহ তাআলা উনাদেরকে মধ্যে বরকত দিচ্ছেন। এক্সাক্টলি। কিন্তু আবার টাকা ইনকামটা তাদের ইসলামিক কাজে বা দিন প্রচারের কাজে বাধাও কিন্তু হয় নাই। হুম, তো হুম। এইভাবেই আসলে যুবকদের হওয়া উচিত। অবশ্যই। হ্যাঁ, মানে এই সম্পদ উপার্জন কোনো টার্গেট হবে না। এটা হবে কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স হইতে পারে। সো কারো যেটা মানে সবচেয়ে আমি বারবার একই বলতেছি, রেসপন্সিবল হইতে হবে। এখন যদি সে তার ফ্যামিলিতে ফর এক্সাম্পল তার ১০ জন মেম্বার, ৫-৬ জন ছেলে-মেয়ে, ওয়াইফ মিলে ১০ জন মেম্বার। কয়জন হইল? ৭ জন হইল। সো ৭ জনকে ভরণ-পোষণের জন্য তার রেসপন্সিবল হওয়ার জন্য তো আসলে টাকা ইনকাম করতে হবে। এখানে কিন্তু তার রেসপন্সিবল হওয়াটা জরুরি বেশি। এখন যদি কেউ মনে করে যে আমি এটা হইতে চাই, প্যাশন হইতে চাই, সে দেখা যাবে এমন তার ফর এক্সাম্পল তার ছবি আঁকাতে প্যাশন আছে। বাট ছবি আঁকতে গেলে তার এই ফ্যামিলি চলে না। সে কিন্তু রেসপনসিবিলিটির উপরে তার নিজের আয়েশটাকে অনেক প্রাধান্য দিল। আমাদের ইসলামী মেজাজে এটা যায় না আসলে। আবার অনেকে আছে যারা অনেকে দেখা গেল দিনের প্রতি অনেক ডেডিকেটেড হয়ে গেছে। এখন সে এটা বুঝছে যে টাকা ইনকাম করা যাবে না। জুহুদ দেখাইতে হবে। দেখা গেল তার ফ্যামিলি অনেক অভাব কিন্তু সে কোন কাজ করে না। এটাও তো একটা মানে এক্সাক্টলি না, এটা আলেমরাও করে না। মানে জি। এটা আসলে তাকদির। তার তো প্রোডাক্টিভ হওয়া উচিত। তাকে ফ্যামিলিকে প্রোভাইড অনেকে করা উচিত। অনেকে তাকদির দিয়ে এটা অ্যান্সার দেয়। বাট তাকদিরের মাসালা হলো পাস্ট দিয়ে ব্যাখ্যা করা যায়। কিন্তু ফর এক্সাম্পল আমার ৳১০,০০,০০০ লস হইছে যে গত বছর। এটা আমি বলতে পারি এটা আল্লাহর কদর। কিন্তু লস হইতে পারে, আমি একটা এই জিনিস ট্রাই করব না, এটা আবার জায়েজ নাই। মানে সামনে একটা কোনো একটা লেজিটিমেট কাজ করতে হবে। সেটা আমি যদি তাকদীরের দেবো যে এটা লস হইতে পারে, তাহলে আমার না করাই ভালো। যা হবার আল্লাহ লিখে রাখছেন, হ্যাঁ, সেটাই হবে। এভাবে চিন্তা করা অনেক আলেমদের মতো। ইনফ্যাক্ট সালাফি আলেম একজন দেখলাম উনি বলছে এভাবে চিন্তা করা জায়েজ নাই। আ মোটিভেশন কিভাবে ধরে রাখবে একটা ছেলে যে সে কাজ করার যে অনুপ্রেরণা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এটার জন্য মোটিভেশন সে কোথা থেকে পাবে? আচ্ছা, এতক্ষণ অনেক আনঅর্থোডক্স কথাবার্তা বলতে যে মানুষ মনে হবে যে যা বললাম সেটার একটা উল্টা উত্তর দিতেছে। হ্যাঁ, মোটিভেশন ইস a গুড কোয়েশ্চেন। বাট এখনকার কারেন্টলি আমরা যেভাবে মোটিভেশন মানুষকে দিতে দেখি, যে মানুষ আ হ্যাঁ, তুমি পারবাই। হ্যাঁ, তুমি যদি ইচ্ছা করো পারবাই। আমাদের ইসলামিক ট্র্যাডিশনে হচ্ছে হলো যে মানুষ যে ইচ্ছা করে সেটার মালিকও আল্লাহ। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছা না করে তোমরা আসলে ইচ্ছাও কখনোই করতে পারো না। সো মোটিভেটেড থাকার কারণ মুসলিমদের জন্য মোটিভেট থাকা খুব সহজ। যে তার জন্য রেসপন্সিবিলিটি করতে হবে, কালেক্টিভ কাজ করতে হবে। যেহেতু ছেলে হয়, তার কোনো একটা জামাত মানে কালেক্টিভলি তার কিছু রেসপন্সিবিলিটি আছে। এই রেসপন্সিবিলিটি আ মিটাতে হবে। উম্মার জন্য কাজ করতে হবে। জি। এগুলোর জন্য আসলে তার মোটিভেশন তো সে মূলত কোরআন এবং হাদিস থেকে পাবে। হ্যাঁ, যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম একজন হুম, প্রোডাক্টিভ মানুষ হুম, ছিলেন। হুম, এবং এখানে এই যে আজকাল আসলে দেখা যায় যে
মোটিভেশনাল স্পিকার বা মোটিভেশন এটাকে একটা মানে খুব হাইপড একটা জিনিস আ করে দেওয়া হইছে যে কেউ মোটিভেশন না পেলে সে দেখা গেল নামাজ পড়তেও যেতে পারতেছে না। যে নামাজ পড়তে যাওয়ার আগে তার একটা শর্ট মোটিভেশনাল সবকিছু ক্লিপ মোটিভেশন লাগে। হ্যাঁ, তো এই ট্রেন্ডিংটা আসলে ভালো না। এটা থেকে আমাদের দূরে থাকা উচিত। অবশ্যই ভালো না। মানে এইটাই যে আমাদের একটা সাস্টেইনেবিলিটি একটা কন্টিনিউয়াস একটা প্রসেস এর মধ্যে থাকা উচিত। সব কাজের পেছনে মোটিভেশন দরকার নাই। দরকার। আচ্ছা একটা ছেলে সে যে আপনি একটা বললেন একটা জামা মেইনটেইন করা বা একটা সার্কেল মেইনটেইন করা। হুম। একটা ভালো সার্কেল তাকে অনেক প্রোডাক্টিভিটির ক্ষেত্রে হেল্প করবে। সে এটা ভালো সার্কেলটা সে কিভাবে মেইনটেইন করবে? বা অনেকেই প্রশ্ন করে যে আমি তো ভালো সার্কেল মেইনটেইন করতে চাই কিন্তু আমি পাই না। সেক্ষেত্রে সে কি করতে পারে? তার জন্য কিছু বাস্তবসম্মত সমাধান যদি দিতেন। এটা আসলে বেশ কমপ্লেক্স একটা জিনিস। মানে আমার কাছে খুব ভালো উত্তর নাই এটা। বাট তার খুঁজতে থাকতে হবে। আমি এক্সাম্পল দেই এটা যে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু উনার ইরান থেকে যেই যে একটা বিশাল জার্নি হয়ে লাস্টে এন্ডেড আপ ইন মদিনা, তাই না? সো উনি সারাক্ষণ সত্যের অনুসারী ছিলেন। সো কোন একটা তার মানে নিয়ারেস্ট কোন একটা সার্কেলে জয়েন হইতে হবে। যদি দেখা যায় তাদের কাজকর্ম আসলে অতটা প্রোডাক্টিভ না অথবা ইসলামিকও না। হইতে পারে যে অনেক সার্কেল অ্যাপারেন্টলি অনেক ভালো দেখা যায় বাট তাদের কাজ অতটা ইসলামিক না। তো সে আরেকটা সার্কেল খুঁজবে। বাট বাই ডিফল্ট তার হওয়া উচিত যে সে একটা কালেক্টিভ মেহনতের সাথে জড়িত। জড়িত। সার্কেলের সাথে। এক্ষেত্রে একটা সহজ সমাধান এরকম হইতে পারে কিনা যে দেখা গেল সে মসজিদে রেগুলার নামাজ পড়তে যায়। হ্যাঁ, হ্যাঁ। দেখা গেল মসজিদে কিন্তু ভালো মানুষরা একত্রিত হয়। তো এখানে মসজিদে যেতে হয়তো ২-১ জনের সাথে পরিচয় হয়ে গেল। ওখানে একটা সার্কেল হলো বা এটার মাধ্যমে অন্য কারো সাথে পরিচয় হলো। এখানে কিন্তু একটা সার্কেল হয়ে যায়। হ্যাঁ, হয়। সেটাও কিন্তু সে মেইনটেইন করতে পারে চাইলে অন্তত ১ম দিকে হিসেবে। হ্যাঁ, তার একটু উইলিং হইতে হবে যে আমি কিছু একটা যুক্ত হই। যদি মসজিদের পরে বলা হয় যে, এই যে তাবলিগের যারা আছেন এটা যে আমাদের আ নামাজের পরেই হবে। হ্যাঁ, ফাজাইল আহমদ বসেন থেকে এখানে। পরে যে তালিম হবে। হ্যাঁ, বসেন। এটা বসাইল হলো এখানে। তাদের মধ্যে সার্কেল হবে। জি। চেনা জানা হবে। মানে ইসলামের কিন্তু মেজাজটাই হলো সবকিছু কালেক্টিভ। একসাথে করা, একসাথে করা। আর এই যে এটার মানেই না আমি যে একটা নির্দিষ্ট আমি যে ধারণা লালন করি, সে ধারণার লোকজনের সাথে আমার ঘোরাফেরা করতে হবে। এর বাহিরে কোথাও যাওয়া যাবে না। এরকমও তো না। ইসলাম তো এটা বলে না নট আসলে। নেসেসারি। সবার সাথে মিশে যে একটা হ্যাঁ। সুন্দর ইসলামিক সার্কেল থাকে। খারাপ পরিবেশ এই যে বর্তমান সমাজে চারদিকে ফিতনা। তো এখান থেকে তরুণদের জন্য ফিতনাটা অনেক বেশি। দেখা গেল বিয়ে দেরিতে হয়, প্লাস সব দিক থেকে ফিতনার আহ্বান। এখান থেকে সে কিভাবে বাঁচিয়ে রাখতে পারে নিজেকে? এটার ওই মানে উত্তর দেওয়ার আগে যেটা হয় যে আমাদের সবাই একটা কমফোর্ট জোন ও খোঁজে। যে আমার ফিতনার পরিবেশ আমি তাহলে একটা পিওর এনভায়রনমেন্ট এ থাকি। আমি এটা একটা উল্টা অ্যান্সার দেই আসলে। এ ট্রেইন ইউরসেলফ এবং তুমি বাকিদেরকে নিজের লাইটটা ছড়াও। ফর এক্সাম্পল আমাদের আইটি কোম্পানিতে অনেকে আছে যে ভাইয়েরা দেখা যায় যে যারা ইসলামিক পরিবেশ আছে সেখানে এসে জব করতে চায়। হুইচ ইস গুড, ফাইন। কিন্তু হওয়া উচিত বা ট্রাই করা উচিত যেসব কোম্পানিতে হালাল কাজ হয় সেখানে গিয়ে সেটাকে ইসলামিক বানানো উচিত। সে নিবে টাকার দাওয়াটা ছড়িয়ে পড়ল। হ্যাঁ, দাওয়াত ছড়িয়ে সো নিজে তাবলিগে যাক বা কোনো কোর্স করুক বা শায়েখদের সোহবতে থাক, আলেমদের সোহবতে থাক। তারপরে তার নিজের আখলাকের মাধ্যমে ট্রান্সফরমেশন করতে পারে। এমন অনেক জায়গা আছে ইনফেক্ট ১০০ জন ২০০ জনের কোম্পানি একজন ব্যক্তির জন্য এন্টায়ার কোম্পানি ট্রান্সিশন হয়ে গেছে। আমি ইনফেক্ট ব্যাংকেও দেখছি যে ব্যাংকে একজন ম্যানেজারের জন্য আগে কেউ নামাজ-টামাজ পড়তো না। মানে কালেক্টিভলি নামাজ পড়তো না। এখন ফুল জামাত হয়। ব্যাংকে তো এটা ডিবেটেবল ব্যাপার যে ব্যাংকে নামাজ পড়তেছে। বাট জিনিসটা হলো একজনের জন্য কিন্তু এটাও আবার চেঞ্জ হয়ে গেছে। রিলেটিভ। এটা যেমন সবার জন্য ইউনিভার্সাল ও হইতে পারবে না। দেখা গেল একজন ব্যক্তি নিজেই মজবুত না। দেখা গেল তখন সে যদি সেটা ফিতনাময় অবশ্যই। পরিবেশে যায়, হুম। সেটা কিন্তু সে এখান থেকে বিচ্যুতও হতে পারে। এটা অবশ্যই একটা লেজিটিমেট পয়েন্ট। কিন্তু এখন আমি মানে লাস্ট যত বছর দেখলাম যে সবাই নিজেকে খুবই কনসাইজ করে রাখতে চায়। নিজেকে দুর্বলই ভাবে যে আমার ঈমান তো দুর্বল। আমি ওখানে গেলে আমি নিজেই খারাপ হয়ে সারভাইভ যাব। করতে পারব না। বাট এটার কিছু শাখস থাকা উচিত মানে যুবক থাকা উচিত যাতে এটার বিরুদ্ধেও কাজ করবে। যে আমি ওদেরকে ঠিক করব। যারা কনফিডেন্ট। কনফিডেন্ট হ্যাঁ, অবশ্যই। এখানে আবার আরেকটা বিষয় আছে যে একটা আমরা হাদিসে যেটা জানি যে একটা তওবার ক্ষেত্রে যে একজন ব্যক্তি যে তওবা করছিল তখন তাকে বলা হয়েছিল লাস্ট মোমেন্টে সে যেন এই খারাপ এলাকাটা ছেড়ে ভালো এলাকায় চলে যায়। হুম, হুম। তাহলে যেসব জায়গায় আসলে এই যে আপনি একটা প্রশ্ন বলছেন এখানে যে হালাল কাজ হয়। মানে মূল কাজটা হালাল। সেখানে গিয়ে সে হয়তো এটাকে আপগ্রেড করার কাজ করতে পারে। কিন্তু দেখা গেল যে হারাম কাজ হয় এসব জায়গায় তো আসলে যাওয়াই যাবে না। এটা অবশ্যই। এটা এটা অ্যাজ কিন্তু ইটস হ্যাঁ। একইভাবে সঠিক। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর যে নির্ভরশীলতা, তাওয়াক্কুল করা। এটা আমাদের প্রোডাক্টিভিটির সাথে কিভাবে রিলেটেড বা আমাদের কিভাবে দেখা উচিত? তাওয়াক্কুল সবার জন্য ফরজ যেমন আসলে। অনেকেই বলে যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছি, আল্লাহকে ভয় করতেছি। কিন্তু সে দেখা গেল এটা আল্লাহকে ভয় করতে সে কিছুই করে না। তো এটা তো আসলে প্রোডাক্টিভিটি লস হচ্ছে। এটা কিভাবে সে ব্যালেন্স করতে পারে বা কিভাবে দেখা উচিত? এটার প্রশ্নের অ্যান্সার খুব ভালো অ্যান্সার আমার কাছে নাই। যেমন অ্যান্সার যেটা ছিল যে আ ওমর রাদিয়াল্লাহু আনহু একবার মসজিদে গিয়ে দেখলেন কয়েকজন লোক বসে আছে। বলল যে মানে আমরা মুতাওয়াক্কিলুন, হ্যাঁ? যে আমরা যারা তাওয়াক্কুলকারী তখন লাঠি দিয়ে সব লাঠি দিয়ে বাড়ি দেওয়া। বাড়ি দিছেন যে এখান থেকে সরো। দিনের আল্লাহ বেলা তাআলা উপর থেকে তোমাদের জন্য কাজ করো। হ্যাঁ, খাবার নামাবে না। মানে স্কাই ডাজন্ট রেইন সিলভার হ্যাঁ, অ্যান্ড জি। গোল্ড।
সো এটাই যে তাওয়াক্কুলের কনসেপ্টটা বুঝে আমল করলেই হয়। হ্যাঁ? ব্যাপারটা যে তাওয়াক্কুল অরিজিনালি কি? তাওয়াক্কুল মানে হলো ঘোড়ার রশিটা বেঁধে তারপর কাজ করা। সবকিছু কিছু একটা করে তারপরে আল্লাহর কাছে চাওয়া। জি, অনেকে ভাবে যে আ সবকিছুর অবশ্যই আল্লাহ সবকিছুর ইনচার্জ। বাট আল্লাহ তো বলছেন যে আমাদের কাজ করতে। হ্যাঁ? জি। কিছু কাজ না করলে কিন্তু আল্লাহ দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মধ্যে হুম, সবকিছু প্রিপারেশন নিয়ে লাস্টে দোয়া করলেন। যে আল্লাহ আজকে যদি আমরা হেরে যাই আরকি তাহলে মুসলিমরা তাইলে আর ইসলাম দিন বলতে কিছু ইসলাম থাকবে থাকবে না। না। উনি কিন্তু সব ইন্তেজাম করার পর দোয়া করছেন আরকি। এমনি না, আগেই না, ফার্স্টেই না। জি। তারপরে ফেরেশতারা আসলো, যুদ্ধ হইলো এবং জিতলে মুসলমানরা। তো তাওয়াক্কুল অরিজিনাল কনসেপ্টটা কেউ যদি বুঝে এবং অনেস্টলি বুঝে তার জন্য এটা জরুরি প্রোডাক্টিভিটির জন্য। জি। এখন অনেকে ওভার থিংকিং করে যে আমি আসলে এই কাজটা করার জন্য পারফেক্ট কিনা, এটা আমার জন্য হালাল হচ্ছে কিনা, আমি কোয়ালিফাইড কিনা। দেখা গেল এটা তার একসময় ওয়াসওয়াসার মতো হয়ে যায়। যে সে এজন্য কিছুই করতে পারে না। মনে করে না সে এটার জন্য কোয়ালিফাইড। এক্ষেত্রে এটাকে সে কিভাবে ট্যাকল করতে পারে বা এদের জন্য কি করা উচিত? এটা আমার কাছে মনে হয় যে একটা বেশ শয়তানেরই ওয়াসওয়াসা। হ্যাঁ? শয়তান মানুষকে অ্যা ২ টাইপের দেয় ওয়াসওয়াসা। একটা হলো তাকে ওভার কনফিডেন্ট বানায়। আরেকটা হলো তাকে বলে যে ইউ আর গুড ফর নাথিং। ২ টাই সমস্যা। হ্যাঁ? সো এখান থেকে বাঁচবে কিভাবে? এটা আসলে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের তার পার্সোনাল উপর আসলে নির্ভর করে। হ্যাঁ? এবং আশেপাশের মানুষের দায়িত্ব তাকে কনসাল্ট করা এই ব্যাপারে। যে তুমি তোমার জন্য এটা ভালো, তুমি এটা করতে পারবা। এজন্য সবকিছু আসলে ইন্টারকানেক্টেড। আজকে যার ডিসকাশন হচ্ছে দেখা যায় প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড। এটা তো আসলে এটা মূলত সে হচ্ছে আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলাকে ভয় করবে। হুম, সে নিজে আল্লাহর যে বিধানগুলো আছে এগুলো মেনে চলবে। এরপর সে যতটুকু পারে চেষ্টা করবে হ্যাঁ, হারাম থেকে বেঁচে থাকা। হ্যাঁ, এর মানে এই না যে সে হক হালাল মেইনটেইন করা মানে সে কিছু না করে বসে থাকবে। কিছু না করলে তো তার আসলে হক হালাল এক্সাক্টলি। স্পর্শই আসে না। তো এটা তো না। আসলে সে যতটুকু পারে চেষ্টা করবে। হ্যাঁ, এটাই তো। এবং সেও যদি কোনো একটা সার্কেলে থাকে, বাকিরা বলবে যে তোমার এই ঝামেলা হচ্ছে। যেমন আমরা আমাদের আ ভাইদের মধ্যে কোনো একটা যদি ঝামেলা দেখি, আমরা কিন্তু মানে প্রোঅ্যাক্টিভলি বলি যে আসলে এভাবে না, এভাবে হওয়া উচিত। বা আমাদেরও বলে, সেটা মেনে নেই আরকি। সবকিছু ইন্টারকানেক্টেড। মানে আমাদের ইসলামিক ট্র্যাডিশন যদি কনসিডার করা হয় যে টোটাল দিনের মেজাজ, দিনের পড়াশোনা এগুলি এভরিথিং ইস ইন্টারকানেক্টেড। সেটা হালাল রেজেক, বরকত, তাকদীর, তারপরে এই যে জামাত, নামাজ পড়া, প্রোডাক্টিভিটি। ইসলাম যে পরিপূর্ণ একটা জীবন বিধান এমনি বলে নাই। অনেকে বলে যে এটা একটা লাইট একটা কথা। বাট ব্যাপারটা হলো টোটাল ইকোসিস্টেম, হোলিস্টিক অ্যাপ্রোচ। ইসলাম হলো হোলিস্টিক অ্যাপ্রোচ। সবকিছু আছে এবং মানে মূলোৎপাটন করে এই টাইপের একটা অ্যাপ্রোচ। এখন কিছু বাস্তব উদাহরণের দিকে আসি। যেমন আ আজকে যদি একটা ২৫ বছরের ছেলে আপনার সামনে আসে যে ইসলাম মেনে চলতে চায়, ইসলামিক জীবনযাপন করতে চায়, আবার সে একটা হালাল রিজিক ইনকাম করতে চায়। এটার জন্য তো যেমন আমাদের যারা বড়, বড় এন্টারপ্রেনিউর ওরা আছে, ওদের দিক থেকে কিন্তু তারা অনেক অ্যাডভাইস পায়। তাদের এন্টারপ্রেনিউরশিপ এগুলোর প্রতি উৎসাহ। কিন্তু আপনি যদি কাউকে অ্যাডভাইস দিতে চান, হুম। ২৫ বছরের একটা যুবক, যার সামনে অনেক চ্যালেঞ্জ, সে কিভাবে শুরু করতে পারে বা তার কি করা উচিত? আমি ফার্স্টে দেখব আসলে তার ব্যাকগ্রাউন্ড কি? তার ফ্যামিলি কি? হ্যাঁ? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব জরুরি। মানুষ বলে না ব্যবসায়ী ফ্যামিলি। কারণ ব্যবসায়ী ফ্যামিলি সে আসলে দেখে আসছে যে একটা মানুষের সাথে কিভাবে ডিল করতে হয়। তাকে বকা দিতে হয়, না তাকে সফটলি বলতে হয় বা ১০ জন মানুষকে কিভাবে ম্যানেজ করতে হয়। এটা কিন্তু ফ্যামিলি থেকে একটা আপব্রিংগিং পায়। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, আমি যখন ক্লাস 3 তে পড়ি তার আব্বা মারা যায়। ও ক্লাস 3 তে, এখন 3 তে মানুষের বয়স কত হয়? বছর ১০ বছর বা ৯ বছর। এরকম। তখন সেই ৮ নাম্বার বাস, ৮ নাম্বার বাস তাদের ৪ টা না ৩ টা ছিল। সেগুলি ম্যানেজ করত। ও তাদের হেল্পার, ড্রাইভার ১০ ধমক দিত ১০-৯ বছর বয়স। এই বয়সে। জি। সো এই তার যে রেসপনসিবিলিটি অনেক আগে তৈরি হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। সে কারণ ফ্যামিলি থেকে এটা পাইছে কিন্তু আসলে লিডারশিপ। সো আমি তার ফ্যামিলি দেখব, তার অ্যাসোসিয়েশন দেখব যে তার অ্যাসোসিয়েশন কাদের সাথে চলে, তাদের স্ট্রেংথটা কি? অনেকে আছে অ্যালুমনাই খুবই স্ট্রং। ফর এক্সাম্পল কোনো একটা ভালো ইউনিভার্সিটি পড়ছে। আইবিএ বা ঢাকা ইউনিভার্সিটি, যাদের অ্যালুমনাই স্ট্রং, তাদের অ্যালুমনাইয়ের মধ্যে অনেক কিছু করা যেতে পারে। অনেকের আছে যে লোকালিটিতে অনেক বিজনেস অপরচুনিটি আছে। হ্যাঁ? যেমন চিটাগাং ফর এক্সাম্পল। চিটাগাং কিন্তু লোকালি বিজনেস অনেক অপরচুনিটি আছে। কেউ যদি করতে চায়। এইটা অনেকগুলা ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে দেন আসলে আমি করব। আমি এটা ব্ল্যাঙ্কেট কোনো সাজেশন দিতে চাই না, আসলে এটা কাজ করবে না। মানে মেইন কথা হলো তাদের আসলে নিজেদের অনেক কিছুর পরিমাপ থাকবে। সেটার উপর হ্যাঁ, সে হ্যাঁ, কারো অ্যাডভাইস নিবে এবং মেইনলি তাকে প্রোডাক্টিভ হতে হবে। হতে কিন্তু হবে। প্রোডাক্টিভ এবং মুসলিমদের তো আসলে রেসপনসিবল। হুম, রেসপনসিবল, প্রোডাক্টিভ হুম। এগুলো কিন্তু তাকে মেইনটেইন করতেই হবে। আমি রেসপনসিবিলিটির কথায় এত বারবার মানুষ বিরক্ত হতে পারে। এতবার এটা খুবই জরুরি জিনিস। কারণ ছোটবেলা থেকে রেসপন্সিবল হওয়া উচিত। যেমন সে যখন ক্লাস ইন্টার পড়ে অথবা অনার্স ফার্স্ট ইয়ার পড়বে, তার টিউশনি করা উচিত। নিজের পকেট মানি নিজে জোগাড় করা উচিত। অথবা সামহাউ অন্যভাবে ইনকাম করা উচিত। বাসায় কন্ট্রিবিউট করা উচিত। বাসায় যদি নাও থাকে, দরকার থাকে, হ্যাঁ? সে একটা মিক্সার ব্লেন্ডার কিনলো
অথবা বাসায় কন্ট্রিবিউট করলো। এই যে মাইন্ডসেটটা, এটা রেসপন্সিবল মাইন্ডসেট। এটা একটা প্র্যাকটিস এবং সে করা একটা রিওয়ার্ডও পাবে, কমপ্লিশনের একটা রিওয়ার্ড অবশ্যই পাবে। প্র্যাকটিস করার ব্যাপার এবং ছোট থেকে প্র্যাকটিস করতে হবে। এবং বাপ-মারও উচিত প্যারেন্টিং নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে তাদের রেসপন্সিবিলিটি শেখানো। কিভাবে একটা জিনিস তাকে একটা পাখি আসলে কিনে দিতে পারে। যদিও খাঁচায় পাখি পালা ঠিক হয় কিনা জানি না, ডিফারেন্ট ব্যাপার। বাট একটা পাখিকে বাঁচায় রাখার জন্য অনেক কিছু করতে হয়, তাই না? তার খাবার এই লিটার চেঞ্জ করতে হবে, তার খাবার দিতে হবে, টাইমলি দিতে হবে, দেখাশোনা করতে হবে। এটা কিন্তু একটা রেসপন্সিবিলিটি, বেশি খাওয়ালে আবার অসুস্থ হয়ে যাবে। এক্সারসাইজ। সো বাপ-মারও হওয়া উচিত যে রেসপন্সিবল একটা এক্সারসাইজের মধ্যে তার বাচ্চাদের নিয়ে আসা। আমার কাছে এজন্য খুব বেশি ইম্পোর্টেন্ট। এজন্য অডিয়েন্স ডোন্ট গেট বোরড। ইন জেনারেল যদি আমরা সামারি করি, আপনি যদি কোনো যুবকদের উপদেশ দিতে চান, তাহলে যে বিষয়টা আসছে যে রেসপন্সিবিলিটির কথা বলছেন, তার জন্য সামারিতে আপনি কয়েক লাইনে যদি বলতে চান যে একটা যুবক সে কি করবে? তার কিভাবে চলা উচিত? জাস্ট ইন সামারি ইন টোটাল যদি কিছু বলেন। নাম্বার 1 তার নামাজ প্রটেক্ট করতে হবে। হ্যাঁ? এটার একটা ব্যাখ্যাও দিতে পারি। যে নামাজ প্রটেক্ট করা এত ইম্পোর্টেন্ট যে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায়, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে চিঠি পাঠাবেন হয়তো ইরাকে, যেখান থেকে ঘোড়া দিয়ে যাইতে হয়তো ৭ দিন লাগবে অথবা ৫ দিন লাগবে। সেখানে চিঠিতে তখন বড়, বড় চিঠি হইতো না আসলে। ওমর রাদিয়াল্লাহু আনহুর চিঠিগুলো আবার পাওয়া যায় অনলাইনে। হ্যাঁ? একটা চিঠি ৩-৪ লাইন। একটা সংক্ষিপ্ত। একটা মেসেজ পাঠানো। হুম। ওই ৩ লাইনের মধ্যে দেখা যাবে এই নামাজ পড়ার উপদেশ আছে। মাত্র ৩ লাইনের মধ্যেই হ্যাঁ, আছে। হাকিমুস সালামের মধ্যে আছে। এবং সাহাবীদেরকে বলতেছেন এটা। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা কত ইম্পোর্টেন্ট যে আরো কয়েক হাজার কিলোমিটার বা শত, শত কিলোমিটার পার হয়ে ৩ টা মেসেজ দিবে, তার মধ্যে একটা আছে নামাজ করা। সো আমিও সিমিলারই করতে পারি। জিনিসটা ক্লিশে শোনা যেতে পারে, বাট তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হইলো সালাত ঠিক করা। কারণ এইটা সালাত ঠিক করার মাধ্যমে সে এই যে আমরা যতগুলো জিনিস আলাপ করলাম যে মানুষ ফিতনা, এটা সালাত অশ্লীলতা দূর করে, তাকে প্রোডাক্টিভ করে, তাই না? তার একটা দিনের নিয়ে আসে। ইনফ্যাক্ট রেসপন্সিবল করে। কেউ যদি আসলে রেগুলার নামাজ পড়ে, তার মসজিদ থেকে কিছু রেসপন্সিবিলিটি আসতে পারে যে করা। ইনফ্যাক্ট কাঁথা ঠিক করা একটা রেসপন্সিবিলিটি। আরেকজনকে বলা, ভাই সোজা করেন। হ্যাঁ? এটা পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু। এই যে ইন্টারেকশন, দিস ইস অলসো রেসপন্সিবিলিটি। সো এই ১ নাম্বারটা আ নামাজ, হ্যাঁ, নামাজটা তার ঠিক করতে হবে এবং ঠিকমতো পড়তে হবে, রেগুলারলি পড়তে হবে। আর ২ নাম্বার, এখনকার যুগে মানে এটাও ক্লিশে অ্যাডভাইস, পড়াশোনা ভালোমতো করতে হবে। অনেকে ভাবে যে বলে ইনফ্যাক্ট যে সিজিপিএ ব্যাপার না। বাট একজনের সিজিপিএ ভালো, ধরলাম 3.7 অথবা 5, আরেকজনের সিজিপিএ খুবই খারাপ। যে সিজিপিএ খারাপ 2.6 ফর এক্সাম্পল, হ্যাঁ? সে অন্য কিছুতে মাহির না। বাট সেই লোকটা বলতেছে যে সিজিপিএ ব্যাপার না। ওর জন্য এটা বলা সাজে না আসলে। এট লিস্ট যে 3.7 ও জীবনে একটা জিনিস সিরিয়াসলি করছে, সেটা পড়াশোনাটা। পড়াশোনা। তাই না? সো এই যেগুলি পড়াশোনার পরীক্ষা, রেজাল্ট এগুলি ইম্পোর্টেন্ট আসলে। এখন যেহেতু আমাদের এই যে ক্যাপিটালিস্টিক ইকোনমিতে আ সারভাইভাল এর জন্য আমি যদি ক্যারিয়ারিস্টিক না বলতে চাই, সারভাইভাল এর জন্য পড়াশোনা করা জরুরি। তো পড়াশোনা একটু সিরিয়াসলি করতে হবে। এট লিস্ট ইন্টারমিডিয়েট বা অনার্স পর্যন্ত এরকম পড়াশোনা করতে হবে। কারণ আমাদের বেশিরভাগ দুনিয়াবী কাজ এখনকার আমাদের এনগেজমেন্টে পড়াশোনা লাগেই। এটা সে ব্যবসা করতে যাক আর যাই করুক। আর পড়াশোনা তো জাস্ট বিকজ কিছু না, কি বলে, কিছু পরীক্ষা-টরীক্ষা এরকম না। সে একটা থট প্রসেস দেয়, উসুল দেয়। তাই না? হ্যাঁ, দেখা যাবে পড়াশোনার মধ্যে অনেকে বলে যে আমাদের কম্পিউটার সায়েন্স পড়ে পাস করলাম বাট প্রোগ্রামিং জানে না। মানে হয়তোবা PHP প্রোগ্রামিং জানে না বা Node.js জানে না। সেখানে শেখানো হয়েছে আসলে উসুল। কি সমস্যা? যাতে সে এইভাবে চিন্তা করতে পারে। সো পড়াশোনা খুব ইম্পোর্টেন্ট। আর ৩ নাম্বার পয়েন্ট যেটা বলছিলাম যে অ্যাসোসিয়েশন এর কথা বললাম যে সার্কেল। আমি বলব যে একজন মুসলিম এই সার্কেল মেইনটেইন করুক। আচ্ছা। কারণ ফর এক্সাম্পল আমাদের একটা এস্টাবলিশমেন্ট আছে MEC, মুসলিম এন্টারপ্রেনিউরস কমিউনিটি। এখানে আমরা প্রায় ৭৫-৮০ জনের মতো লাইফ মেম্বার আছে যারা প্রায় মিট করি, তাদের হুম। আইডিয়া শেয়ার করি। এখান থেকে দেখা যায় অনেক অপরচুনিটি গ্রো হয়ে যায়। বের হয়। তো কারো যদি পটেনশিয়াল থাকে এবং কাজ করার আম আগ্রহ ক্ষমতা থাকে। থাকে, আগ্রহ থাকে, এই সার্কেলে অনেক কিছু করা পসিবল। তো এটা আমার কাছে খুবই ইম্পোর্টেন্ট। ইনফেক্ট আইটিতে প্রজেক্টে এখন সবাই মানে টুইটারে জি। অ্যাডভাইস দেয় যে আপনার গ্রো ইউর ওন সার্কেল। স্যার। সেটা বিজনেস জন্য হবে। সো সার্কেল মেইনটেইন করা সব জায়গায় ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট। আচ্ছা, সাকসেস, সফলতা এটাকে কিভাবে ডিফাইন করবেন? আমাদের কিভাবে দেখা উচিত? সাকসেসের যে মানে ট্র্যাডিশনাল আমরা বা দুনিয়াবী যেই লেন্সটা এর মধ্যে কি আছে? স্ট্যাটাস, রেকগনিশন, পজিশন এগুলি তো নাকি? জি। মানুষ মানে একটা ক্যারিয়ারের তার লাইফ স্টাইল কি, স্ট্যাটাস কি?
তার ব্যাংক ব্যালেন্স কিরকম, হ্যাঁ, ব্যাংক অর্থ ব্যালেন্স কেমন আছে, ওয়ার্থ কিরকম, হ্যাঁ, আমেরিকাতে বলে তার নেট ওয়ার্থ কিরকম। নেটওয়ার্থ কেমন। ইসলামিক পার্সপেক্টিভে সাকসেসফুল হচ্ছে গিয়ে যে তার সারা জীবন হালাল ইনকাম করতে পারল কিনা, সে তার রেসপন্সিবিলিটি মিট আপ করতে পারছে কিনা। যেমন আমেরিকায় একজন ডাক্তার মারা গেছিল এই কয়েক বছর আগে, ৩-৪ বছর আগে। সো তার ওয়াইফ একটা খুব টাচিং স্টোরি লেখে। তার ডাক্তারের সম্ভবত ৫ ছেলে-মেয়ে অথবা ৬ জন আর ওয়াইফ। সো তার ওয়াইফ এত প্রশংসা করে একটা চিঠি লিখলো যে, "তুমি প্রতি" সে সম্ভবত ডালাস থেকে নিউ ইয়র্কে আ ফ্লাই করে কর্মক্ষেত্রে যেতে হতো। সো প্রচুর ট্রাভেল করতে হতো। সো মাঝখানে মারা গেছে। তার ওয়াইফ যে সে কত ভালো ছিল এবং লাস্টে যেটা বলছে যে, "তুমি ফ্যামিলি রেসপন্সিবিলিটি আ খুব ফুলফিল করছো এবং এখন ১৪ টা হাত তোমার জন্য প্রতিদিন দোয়া করবে।" ৭ জন মেম্বার ১৪ হাত। সো স্টোরিটা বেশ ছিল যে কেউ যদি রেসপন্সিবিলিটি ফুলফিল করে, তার জন্য কিন্তু তার জান্নাতে যাওয়া খুব সহজ। কারণ হ্যাঁ, তার পার্সোনাল রিওয়ার্ড হবে অ্যাজ ওয়েল অ্যাজ তার ফ্যামিলির লোকজন তাকে দোয়া করবে। সো ইসলামিক লেন্সের সাকসেস আসলে এটাই। ইনফেক্ট ইমাম আহমদের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে জিজ্ঞেস করেছিলেন যে, "আব্বা যে আমরা কবে সাকসেসফুল হব?" তিনি জবাব দিয়েছিলেন যে, "যখন জান্নাতে ১ম কদম দিব।" সো আমাদের থট প্রসেস এটাই যে জান্নাতে যাওয়াই হলো আমাদের আল্টিমেট সাকসেস। সেজন্য দুনিয়াতে ক্যারিয়ার ওরিয়েন্টেড বা স্কিল ওরিয়েন্টেড যা আলোচনা করলাম এর মধ্যে হালাল রিজিক খুব ইম্পোর্টেন্ট। হালাল রিজিক অন্বেষণ করা, রেসপন্সিবল হওয়া। যেমন কোরআনে অনেক জায়গায় বলা আছে যে হালাল রিজিক অন্বেষণ করো এবং ইবাদত করো। সো ইবাদত কবুল হওয়ার প্রি-কন্ডিশন হচ্ছে যে হালাল রিজিক। হালাল খাওয়া, হালাল রিজিক অন্বেষণ করা। তাই না? এটা খুবই ইম্পোর্টেন্ট। অনেকটা আমরা খুব ব্যাপারটা খুব লাইটলি নেই। এটা খুবই ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা জিনিসের এটা খুঁজতে হবে। যে এই আমাদের ইনকামে সুদ ঢুকে গেল কিনা? কোন একটা চিপা দিয়ে যে হারাম ঢুকে গেল কিনা? খুবই করতে। আর বান্দা যা চায় আল্লাহ তার জন্য সেটা সহজ করে দেয় আসলে। সে যদি চায় যে তার এইরকম জিরো টলারেন্স, সিক্স সিগমা লেভেলে হারাম থেকে বেঁচে থাকবে, আল্লাহ তার জন্য সেটা সহজ করে দিবেন। সো এরকম মিশন মানে সাকসেসের জন্য এই ২ টাই পয়েন্ট। অনেকে তার গোল অ্যাচিভ করতে পারে না। ফলে দেখা যায় তার ফ্যামিলি তার কাছ থেকে একটা জিনিস এক্সপেক্ট করছিল, সে সেটা অ্যাচিভ করতে পারে নাই। ফলে সে আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগে। দেখা গেল সোশ্যাল গ্যাদারিং গুলোতে যায় না, ফ্যামিলি প্রোগ্রামে যায় না। এখন এক্ষেত্রে একটা ছেলে বা একটা যুবকের কি করা উচিত? মানে এটা কিভাবে দেখা উচিত? ফেইলিউর গুলো বা আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগতে থাকে সেটা? এটা বাংলাদেশে খুব কমন জিনিস। এটার একটা সহজ টোটকা আছে। টোটকা হলো সে যে পেশায় থাক, বাসায় ফিন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করলে এগুলি সবকিছু ম্যাটার করে না। ফর এক্সাম্পল যতটুকু পারে। হ্যাঁ, কেউ চাইছিল যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক। সে আসলে ইঞ্জিনিয়ার হয় নাই। আ ছো ছোটখাটো ব্যবসায়ী হইছে। বাট ব্যবসায়ী হয়ে তার বাপ-মাকে গাড়ি কিনে দিল ফুল টাইম। হ্যাঁ? এতে সব শেষ। ফ্ল্যাট-ট্যাট আগের কিনে ফেলল। আগের কি চাইছিল না ছিল সব এগুলি সব ডাজন্ট ম্যাটার এনিমোর। হ্যাঁ? হ্যাঁ, সো এটা হলো একটা কি বললাম? চিট কোড বললাম আরকি। জি। এটা হলে মোটামুটি ম্যানেজ হয়ে যায়। আর যদি কেউ আসলে নাও পারে, সবসময় সফলতা তো আমরা আসলে দুনিয়া নির্ভর না। হুম, হুম। সে চেষ্টা করল, এরপর বাকি দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। অবশ্যই, এবং অবশ্যই। আমাদের মূল প্রকৃত সফলতা কিন্তু আসলে আখিরাতে। সে যদি আখিরাতে সফল হতে পারে, এই যে একটা ভিউ থাকে যে না আমাকে দুনিয়াতে সবকিছু অ্যাচিভ করতে হবে, দুনিয়াতে সবকিছু পেতে হবে। এটা কিন্তু সত্য না। যখন দেখা যাবে আখিরাতে বা এই যে যেই বাবা-মা তারা বুঝতেছে না যে মনে করতেছে তার ছেলেটা একটা ফেইলিউর। কিন্তু যদি তারা আখিরাতে দেখে যে তার ছেলের এই আমলের কারণে সে অনেকগুলো রিওয়ার্ড পেয়ে গেছে এবং তার মা-বাবাকে হয়তো তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছিল। তাদেরকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে আসতে পারছে। তো এটাই তো আসলে আল্টিমেট সাকসেস। এক্সাক্টলি। হ্যাঁ। এক্ষেত্রে তার আসলে হুম, হুম, হুম। লুজার বা ফেইলিউর হওয়ার যেমন কেউ যদি হাফেজ থাকে তার ৭ জন নিয়ে যেতে পারে। যদি শহীদ হয় শহীদ হয়। তাহলে ১৪ ৭০ বছর জনের জন্য সুপারিশ করবে যেটা। এই ৭০ জন কিন্তু অলরেডি যে মানে জাহান্নামের যে জাহান্নামের ফায়সালা ফায়সালা হয়ে হয়ে গেছিল। গেছে তার জন্য। সো তার আমল সেটা আসলে আখিরাতে গেলে বুঝতে পারবে। এমন হইতে পারে যে দুনিয়াতে আসলে বাবা-মা ডিস্যাটিসফাইড থাকলো। সো ডাজন্ট ম্যাটার। তার কাজ হলো আল্লাহর সে আল্লাহর পথে থাকা। জাযাকুমুল্লাহু খাইরান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ফার্দার ফিউচার এও হয়তো আমাদের কথা হবে। আজকের জন্য এখানে হ্যাঁ, আমি এমনিও নিজে যে খুব হাইলি সাকসেসফুল লোক না। আমার কথাবার্তা শোনারও দরকার নাই। না জাস্ট আ বয়সের কারণে অনেক কিছু শেয়ার করলাম আরকি। জাস্ট আনঅর্থোডক্স হইতে পারে। একজন মুসলিম যুবকের জন্য ক্যারিয়ারটা অনেক ইম্পোর্টেন্ট। আজকে আমরা
বাস্তবসম্মত অনেকগুলো অভিজ্ঞতা পেলাম যে যেগুলো আমাদের কি করা উচিত আমাদের বড় ভাই আমাদেরকে উপদেশ দিল। আমরা চেষ্টা করব এগুলো ফলো করার জন্য। একজন মুসলিমের আসলে প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে। আখিরাতের জীবনে প্রকৃত সফলতা। কিন্তু এর মানে এই না যে আমরা দুনিয়ার জীবনটাকে একেবারে ছেড়ে দিব। তো আমরা চেষ্টা করব ২ টার মধ্যে যথাসম্ভব ব্যালেন্স রাখতে এবং ২ টাতেই সফল হওয়ার চেষ্টা করতে। আমরা ইনশাআল্লাহ আজকে যে আমরা উপদেশগুলো পেলাম বা আমরা যে ইনস্ট্রাকশন গুলো পেলাম এগুলো ফলো করার চেষ্টা করব। আশা করি আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে সফল হতে পারব। তো সবাই ভালো থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।